কি কি বললাম? একটা হচ্ছে এক্সোটক্সিন বললাম, বাতাসের থেকে আসে, খাদ্যবস্তুর থেকে আসে। খাদ্যবস্তুর আরেকটা ফর্ম আছে হচ্ছে প্রিজারভেটিভস। প্রিজারভেটিভস বুঝেন? মাছে দেওয়া হচ্ছে ফ্রেশ রাখার জন্য, ফ্রেশ রাখার জন্য, টাটকা রাখার জন্য ফ্রিজিং যে কেমিক্যাল গুলো ইউজ করা হয়, যদি একটা একটা করে বলি তাইলে আপনি বুঝতে পারবেন। আমরা যে টাটকা আপেল খাই কোথায় আসে? সাউথ আফ্রিকা থেকে আসে, তাই না? কালকে পাঠাই, আজকে আমরা পেয়ে যাই? ওখানে প্রসেস হয়, ওদের পোর্টে থাকে কিছুদিন, তারপরে জাহাজে ওঠে, তারপরে আমাদের পোর্টে থাকে, কাস্টমস ক্লিয়ার হয়, তারপরে আমাদের কাছে আসে। আমরা বাসায় নিয়ে আবার কিনে কিছুদিন রাখি, তাও নষ্ট হয় না, হয় না, পচে না, কারণ এটা প্রিজার্ভ করা হয় আর্সেনিক দিয়ে। আর্সেনিক হচ্ছে একটা স্ট্রং বিষ, এত স্ট্রং বিষ যে আপনি যদি মরেও যান, আপনার কবর থেকে 10 বছর পরে যদি মাটি নিয়ে স্যাম্পল পরীক্ষা, তাও আর্সেনিক পাওয়া যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? যে কত বছর আগে মারা গেছে, তার মাটি নিচে ওখানে চুল চুল হাড়টা ছিল, ওই মাটির স্যাম্পলিং করে ওখানে আর্সেনিক পাওয়া গেছে। তার মানে সে আর্সেনিক পয়জনিং এ তাকে হত্যা করা হয়েছে। দিস ইজ আ স্লো পয়জন। অনেক পয়জন আছে না, সাথে সাথে হেমলকের মতো। হেমলক পয়জন আগেকার দিনে সক্রেটিসকে কি করে মারা হয়েছিল জানেন? সক্রেটিসের নাম জানেন? জানি। হ্যাঁ, প্রথম শিক্ষিত ব্যক্তির একজন বলা হয়। শিক্ষিত না, স্বশিক্ষিত। উনি তো কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, তো দার্শনিক কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই। ওনার স্টুডেন্টরা ওনার লাইফ হিস্ট্রি লিখছে, তারা পড়াশোনা করছেন। এখন কথা হচ্ছে যে সক্রেটিসকে যখন মারা হয়, সক্রেটিসের অপরাধ কি ছিল? সত্য কথা বলতে, তখন তো ইনস্টিটিউট ছিল না। সে বাজারে বিভিন্ন জায়গায় যুবক সম্প্রদায়কে নিয়ে কিছু নীতিবাক্য প্রচার করত, যে নীতিবাক্যটা তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চলে যেত। আমার কথা বোঝা গেছে? বিরুদ্ধে চলে যাওয়ার কারণে সে কিন্তু সব সাবজেক্ট নিয়ে কথা বলতো, কখনো দর্শন নিয়ে কথা বলতো, কখনো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলতো, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতো। আর সেইগুলো যারা শুনতো তারা বলতো, তখন তৎকালীন রাষ্ট্রনায়করা বলছে যে সে তাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলছে। এইটাই তার অপরাধ ছিল। এই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে সে 1 মাস কারাগারে ছিল। তার কারারক্ষীরা তাকে বলল যে আপনি তো নিরপরাধ, আপনার তো অপরাধ নাই, আপনি তো কোনো অন্যায় করেন নাই, কাউকে কোনো খারাপ কথা বলেন নাই, আমরা খুলে দেই, আপনি পালিয়ে যান। বলছে যে এই লাস্ট বার কি আমি অন্যায় করে যাবো এখান থেকে? পালাই যাওয়া মানে কি অন্যায় করে যাওয়া না? পালাই যাওয়া মানে কি অন্যায় করে যাওয়া? সে বলেছে আমি লাস্ট। তখন অনেকেই বলছে যে আপনার জন্য কষ্ট হচ্ছে যে আপনি কোনো অপরাধ না করেও মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছেন। বলছে তোমরা কি চাও আমি অপরাধ করে তারপরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হই? আমি অপরাধ করি তারপর মৃত্যুদণ্ডে দণ্ডিত হই, এটা কি ঠিক? নাকি অপরাধ না করে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া ভালো? না করে। হ্যাঁ, উনি ওইটাই বলছেন। বলছে আই টু ডাই, ইউ টু লিভ, হু ইজ বেটার গড নোজ। উনি লাস্টে এই কথা উনি বলছেন। ওনাকে 1 পেয়ালা হেমলক দেওয়া হয়েছে। হেমলক, হেমলকের বিষ, একটা গাছের রস, এক কাজ। তাকে ডাক্তাররা প্রথম পরীক্ষা নিরীক্ষা করছে যে সুস্থ আছে সে। তারপর ডাক্তার বলল যে 1 পেয়ালা পান একবারে খেয়ে নিতে হবে, আর খেয়ে তাকে বসা যাবে না, তাকে পায়চারি করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে জনসমক্ষে। তার এ লট অফ ফলোয়ার্স তার চারপাশে, মানে এত লোকের সামনে তাকে এটা খাওয়ানো হচ্ছিল, এবং তার ফলোয়ার্সরা ম্যাক্সিমাম ছিল, তার ফলোয়ার্সরা তাকে দেখছিল, কান্না করছিল, চিৎকার করছিল, কিন্তু উনি হেসে হেসে খাচ্ছিলেন, হেসে হেসে খাচ্ছিলেন এবং বলছিলেন যে, এবং এই যে এর যে প্রক্রিয়াটা, যে আস্তে আস্তে কি হলো, ওনার পা গুলো অবশ হওয়া শুরু হলো, অবসন্ন হয়ে পড়লেন, এবং আস্তে 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 উনি একদম মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এখন দিস ইজ দ্য ফার্স্ট প্রুভিং অফ কোনিয়াম ম্যাকুলেটাম। আমাদের এই হেমলক পয়জন থেকে আমাদের একটা ওষুধ তৈরি হয়, এবং সক্রেটিসকে বলা হচ্ছে যে প্রমাণক সহ প্রথম পরীক্ষক হচ্ছে সক্রেটিস। উনি প্রথম পরীক্ষা করে দেখছেন যে এটা খাইলে তার বিষের ক্রিয়া কিভাবে শুরু হয়, লক্ষণগুলো কিভাবে শুরু হয়। আমরা কিন্তু এই কোনিয়ামটাকে ব্যবহার করি অ্যাজ এ ড্রাগ হিসাবে এখন পর্যন্ত, এবং যার প্রথম পরীক্ষক সক্রেটিসকে ধরা হয়। আমার কথা বোঝা গেছে? তাইলে আমি বিষের কথা বললাম, তাই না? দিস ইজ দ্যাট, এই টক্সিন গুলোর বিষের কথা বললাম, এক্সো বললাম, এন্ডো বললাম। এখন আমরা এই এই যে বিষটা, এই মানে হেমলক পয়জনটা কিন্তু আমরা ড্রাগ হিসেবে ইউজ করি। বিশেষ করে হোমিওপ্যাথিক ডাক্তাররা এটা খুব ইউজ করে। বিশেষ করে কোন কোন ক্ষেত্রে ইউজ করি? বিভিন্ন টিউমারের ট্রিটমেন্টের ক্ষেত্রে। কিন্তু তার ওই লক্ষণগুলো লাগবে, তার কষ্টগুলো পায়ের থেকে শুরু হয়।
এই লক্ষণগুলো যদি পাই তাইলে আমরা গনিয়াম ব্যবহার করি। আর একটা হচ্ছে যারা যারা ওই যে দীর্ঘদিন ধরে উইডো, ওল্ড ব্যাচেলর, ওল্ড মানে উইডো এন্ড উইডোস, এদের ক্ষেত্রে যে মেন্টাল সাপ্রেশন থাকে, মানসিক যে কষ্ট থাকে, এগুলোর জন্য যে যদি কোনো ওষুধ তৈরি হয় সেই ক্ষেত্রেও আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। এখন আমরা টক্সিন সম্পর্কে মোটামুটি বললাম। তারপর আরো টক্সিনের প্রিজারভেটিভস এর কথা বললাম, যেটাকে প্রিজার্ভ করে, আর্সেনিকের পয়জনিং এর কথা বলছিলাম। আরো পয়জনিং আছে, যেমন ধরেন এই যে মাছ মাংস প্রিজার্ভ করার জন্য কি করা হয়? ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিনের র ব্যবহার বলি। যেমন আমরা যখন ডাক্তারি পড়াশোনা করছি, আমাদের কি অ্যানাটমি একটা সাবজেক্ট আছে যেটাতে ডেড বডি ডিসেকশন করা হয়। পোস্টমর্টেম না, পোস্টমর্টেম তো তাজা বডি কাটে মানে কিন্তু যেটা ডেড বডি, ফুললি ডেড বডি, একটা ব্যাচকে একটা ডেড বডি দেয়া হয়। এই ডেড বডিগুলা এরকম বড় ট্রে থাকে, এর মধ্যে ফরমালিন দেওয়া থাকে, পুরাটা ওর মধ্যে ডুবাই থাকে। তো সকালবেলায় ডোম এসে ওই বডিটাকে তুলে টেবিলের উপর উঠাই দেয়। উঠাই দিলে ওইগুলো আমরা পার্ট বাই, মানে যে সাবজেক্ট, হাত থাকলে হাত, পা, এরকম সারা অর্গানগুলোকে ডিসেকশন কাটা হয়, চামড়া সরানো হয়, এর আর্টারি, ভেইন, মাসুলের ইনসারশন, অরিজিন ইনসারশন, কোন থেকে তৈরি হচ্ছে, কোথায় যায় শেষ করছে, ফ্লেক্সার মাসুল, এক্সটেনশন মাসুল, এরকম। এখানে যেমন থেনার মাসুল, হাইপারথেনার 20টা মাসুল আছে এখানে। প্রত্যেকটা মাসুলের নাম জানতে হয়, কোন জায়গাতে উৎপন্ন হয়েছে, কোন জায়গায় শেষ করছে, কাজ কি, কেন এটা কেন করা হয়। ধরেন সাপোজ আপনি এখানে একটা ইনজুরি হয়েছে অথবা এখানে ইনজুরি হয়েছে, এই মাসুলের কাজ হচ্ছে যদি এখানে কোনো ফাইবার কাটা পড়ে সেই আঙ্গুলটা নড়বে না। মুখ পাকাচ্ছেন কিন্তু একটা আঙ্গুল নড়তেছে না, তিনটা নড়তেছে, মানে এই আঙ্গুলের যে ফাইবার এটা কাটা পড়ছে। এবং এই কাটাটা আপনাকে ইনস্ট্যান্ট 6 ঘন্টার মধ্যে যদি রিপেয়ার করতে পারি তাইলে আপনি এটা ফাংশনটা ফেরত পাবেন, নাইলে আর সারা জীবন পাবেন না। এখন আপনার ডাক্তার যদি না জানে যেখানে কোন ফাইবারটা গেছে, সে এই টেস্ট তো করবেও না। সে বলবে আপনি আসলে ভোর থেকে সেলাই করে দিল, যান বাসায় যান। শুকায় গেল কিছুদিন পরে আর হাত সবগুলো হয় একটা থাকে, এইটা আর মরে না, কারণ এইটা ফাইবারটা কাটা করছে সে খেয়াল করে নাই। তার মানে এটার দোষটা কি ডাক্তার না? সে ডাক্তারটা যদি জানতো যে এতগুলো মাসুল আছে তাইলে ও এটাকে চেক করতো, তারপরে সে সেলাই দিত। এবং তখন যদি সাথে সাথে ওই মাসুলের ফাইবার মুখে মুখে লাগিয়ে সেলাই দিয়ে দিত, তাইলে কিন্তু জোড়া লেগে যেত, সে ভালো হয়ে যেত। ক্লিয়ার তো? তাহলে এইগুলো দরকার, এগুলো ডাক্তারদেরকে পড়ানো হয়। এখন আমরা খুব ভুক্তভোগী, কারণটা হচ্ছে যে ফরমালিনের কথা বলছি, যে আমার যে টিচার ছিলেন, বিশেষ করে আমার ডিএক্সএন এর যিনি আপলাইন, ডাক্তার নিজামুল হক, উনি আমার ডাইরেক্ট টিচার, উনি আমার অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড ছিলেন। উনি এত বেশি কড়া ছিলেন, এই সাবজেক্টে খুব, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে খারাপ, মানে ময়লা নোংরা না। এই টিচারগুলো খুব রাগী হয়, মানে উনাদের ক্লাসের মধ্যে একটা পিন পড়লেও শোনা যাবে, কোনো সাইড টক করতে দেয় না। উনি আবার এক ধাপ আরো বেশি আগেই, উনি কোনো গ্লোভস পরতে দিবে না, নো গ্লোভস ইউজ, উনি নিজেও পরবেন না, কাউকে পরতে দিবেন না, কোনো রুমাল ইউজ করতে দিবেন না, কারণ ফরমালিনের খুব প্রচন্ড ঝাঁজ, আপনার চোখ থেকে অনর্গল পানি পড়তে থাকবে, কিন্তু আপনি রুমাল ইউজ করতে পারবেন না, কোনো রুমাল ইউজ করতে পারবেন না, চোখ মুছতে পারবেন না। তারপরে হচ্ছে গ্লোভস ইউজ করতে পারবেন না। এটা কারণ আছে, কারণ গ্লোভস ইউজ করলে তখন আপনার হাতের উপর একটা আবরণ থাকছে, যখন আপনি বডিটাকে টাচ করছেন, ফিল করছেন, ওর যে ফিলিং, ডাইরেক্ট ফিলিংটা পাবেন না। যখন এটা খালি হাতে করবেন তখন এটা ফিলিংটা খুব ভালো করতে পারবেন, এর জন্য এটা করা হয়। আর হচ্ছে কথা তো বলতেন না, যাতে আপনি অ্যাটেনশন অন্যদিকে না যায়। অন্যের সাথে গল্প করতে গেলে কি হবে, অ্যাটেনশন চলে যাবে, আপনি এটার গুরুত্ব হারাই ফেলবেন, যার জন্য এটা করতে দেন না। তারপর যে লোকটা আপনার ডেড বডি দান করছে তার দিকে আপনার খেয়াল রাখতে হবে, যে সে তার বডিটাকে দান করছে, তাইলে তাকে আপনি যে শিখার জন্য আপনি কাজ করতেছেন, সুতরাং যদি অন্য দিকে অ্যাটেনশন নেন তাইলে তার প্রতি অবিচার করা হইল। আমার কথা বোঝা গেছে? এই সম্মানার্থে এই ক্লাসরুম গুলার মধ্যে এইরকম মানে স্যারের ভাষ্য আমি আর কি, তোমরা কোন রকম সাইড টক আমি করতে দিবা না, বের করে দিবে না কোন সাইড টক। এই এখান থেকে যেটা আমি শিখছি, এইটা করার পরে হতো কি, আমাদের এই চামড়া ধরেন এই 2 বছরে মিনিমাম 4 থেকে 5 বার করে চামড়া উঠে গেছে, আমরা কোনো গরম খাবার খেতে পারতাম না, এই চামড়াগুলো এমনি এমনি উঠে যেত এই ফরমালিনের ইফেক্টের জন্য। এত স্ট্রং ইফেক্ট ফরমালিনের।
মানে কোনো সেন্সেশন, মানে ভালো জায়গায় যখন শীতের দিনে যখন চামড়া কুচকায় যায় কেমন একটা ফিলিং মনে হয়, তার চেয়ে বেশি ফিলিং। এবং কোনো গরম খাবার ধরতে পারতাম না, হাত দিয়ে কিছু ধরতে পারতাম, শুধু চামড়া উঠে দেওয়ার জন্য। বলছে এটা তোমার 3rd ইয়ার গেলে সব ঠিক হয়ে যাবে, এখন আপাতত এগুলো করতেই হবে তোমাদের। দেখাইতেন স্যার আমাদের এই হাতে এই অবস্থা, বলছে কোনো সমস্যা নেই, আমাদেরও হয়েছে। আমার কথা বুঝেছে? যাই হোক, এটা হলো ফরমালিন ইফেক্ট। এখন এই ফরমালিন যদি আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের ভিতরের অর্গানগুলো তো এরকম কন্ডিশন হয়। ওই লাশ 1 বছর না 5 বছর না 10 বছর থাকলেও পচবে না। এবং স্যার বলতেন যেটার মধ্যে কোনো মাইক্রো অর্গানিজম নাই, সব জীবাণুটে শেষ, তাহলে তোমরা নির্দ্বিধায় কাটতে পারো। ফরমালিন থাকবে, বাসায় যায় হাত সাবান দিয়ে ধুয়ে আবার খাবার খেও, এই যথেষ্ট। বুঝতে পেরেছেন তো? ধরেন এমন হতো যে ধরেন আমাদের বেড তো থাকে উপরে, যখন আমরা এই চামড়া সরাইতাম, বিশেষ করে এই লোয়ার পার্টের চামড়াগুলো সরাইতে প্যাড অফ ফ্যাট থাকে, ফ্যাট চামড়ার নিচে একটা চর্বির আবরণ থাকে, ওটা যখন সরাইতাম, ওই আবরণগুলো যখন আমরা বেডে রাখছি কেটে কেটে, ওগুলো গলে আমাদের ড্রেস সব ভিজে যেত। ওই তেলগুলা, মানুষের তেলগুলো বাইরে বের করলেই ওটা আবার গলে যায়। নরমাল গরুর তেল যেমন জমে থাকে, আমাদের তেলগুলো একদম গলে যায়, পানি হয়ে যায়। তার মানে ওইগুলো নিয়েই আমাদেরকে আবার বাসায় যেতে হতো, ধুয়ে ফেলতে হতো। এগুলো কালে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেপেলেগুলা। আচ্ছা, এই যে আমি বললাম এই টক্সিন গুলো, যে এই টক্সিন গুলো আমি বললাম ফরমালিন, ফরমালিন যে ওটা রাখলে আপনার পচবে না, যেমন হিউম্যান বডিটা পচে না। বলছে আমাদের যে খাবারগুলো দিয়ে ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা হয়, এই খাবারগুলো কখনো পচবে না। আপনি রাখেন, দেখবেন মাছ বিকাল বেলায় বিক্রি করতেছে, কালকের মাছ আজকে ওটা একদম টাটকা রয়েছে, মাছি টাছি কিচ্ছু বসতেছে না, কারণ মাছিরও ভয় আছে জীবনে, তাই না? ওরা বসে না, মাছিও বসে না। তো এইরকম ভাবে প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা টাইপের আছে, সব জায়গায় কিন্তু ফরমালিন না। বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্যকে প্রিজার্ভ করে, যেগুলো প্রত্যেকটাই আমাদের হিউম্যান বডির জন্য হার্মফুল, ক্ষতিকারক, বিভিন্ন ভাবে ক্ষতি। কোনটা কিডনিকে নষ্ট করে ফেলছে, কোনটাকে লিভারকে নষ্ট করে ফেলছে, কোনটা আমাদের রেসপিরেটরি সিস্টেমকে নষ্ট করে ফেলছে, কোনটা আমাদের পোর্টাল সিস্টেমটাকে নষ্ট করে ফেলতেছে। এইভাবে আমাদের সিস্টেমগুলোকে নষ্ট করে। দিস ইজ দা, এটা হচ্ছে এক্সোটক্সিন বললাম। এবার আমি আসি এক্সোটক্সিন। এবার হচ্ছে এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন হচ্ছে যে টক্সিন গুলো আমাদের বাইরের থেকে আসে না, আমরা নিজেরা প্রোডাকশন করি, আছে না? আমার শরীরের ভিতরেই তৈরি হয়, বাইরের থেকে আসে না, বাইরের কোনো দোষ নাই। আছে এরকম কিছু? আছে আছে আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? Yes. আমরা আজকে বেশি দূর যাব না। এন্ডোটক্সিন, এন্ডোটক্সিন নিয়ে আমাদের শরীরের ভিতরে তৈরি হয়, শরীরের ভিতরে তৈরি হয় যে টক্সিনটা, এটা হচ্ছে এন্ডোটক্সিন, শরীরের ভিতরে তৈরি হয়। বলছে আমার যতটুকু দরকার, আমার দরকার এতটুকু, আমি তৈরি করলাম এতটুকু, তাইলে আমার যতটুকু দরকার তার চেয়ে বেশি তৈরি হলাম। বলছে প্রয়োজনের অতিরিক্তটাই বিষ। আমার প্রয়োজন যতটুকু তার চেয়ে বিষ, যেটাই বেশি হোক না কেন, সেটা টাকা পয়সা হোক, কোন দামি জিনিস হোক, আমার চেয়ে বেশি হলেও, প্রয়োজনের চেয়ে বেশি হলেই বিষ। বিষ না? যে আমি বাতাস নিচ্ছি, যে 1 মুহূর্ত নিঃশ্বাস আটকে রাখলে মানুষ অস্থির হয়ে যায়, আবার সেই বাতাস যদি বেশি হয়ে যায়, টর্নেডো হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, কি ও কি বাঁচতে পারে? পারবে না। ঠিক এরকম আমার ডিমান্ড যা, সেই ডিমান্ডের অতিরিক্তটা হলটাই আমার জন্য বিষ। এখন কি হবে, কিভাবে হবে? যেমন ধরেন আমার ডিমান্ড হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা খাদ্য খাই না, খাদ্য দরকার না আমাদের? খাদ্য দরকার। খাদ্যের মধ্যে কি কি থাকে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি? এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, জানে যে কার্ব খাই না, হচ্ছে ভাত রুটি মাছ খাই না, তাই তো? ভাত রুটি খাই না, এটা কার্বোহাইড্রেট, এটা শ্বেতসার জাতীয় খাবার বাংলা। আর একটা খাই কি? প্রোটিন। আর একটা হচ্ছে ফাইবার। এই তিনটা হচ্ছে বড় উপাদান। আর একটা আছে পানি, ওয়াটার। এটা হচ্ছে বড় উপাদান, তাই না? মেগা। আর মিনিমাম দরকার হচ্ছে মাইক্রো দরকার হচ্ছে, একটা হচ্ছে ভিটামিন, মিনারেল, আর একটা কি? এনজাইম। নো, মিনারেল, আয়রনটা মিনারেলের মধ্যে, ফাইবার, ভিটামিন, মিনারেল, এনজাইম। কত হইছে? 1 2 3 4 5 6 হয়ে তো গেছে। আর একটা হচ্ছে ফাইবার। এইটা এখন এই যুগের সমস্যা। ফাইবারটা আগে ছিল না, এখনকার হচ্ছে আদর্শ খাবারের মধ্যে 13% ফাইবার না থাকলে এটাকে আদর্শ খাবার বলা হবে না। যেহেতু আমরা এখন কম্পিউটারের জামানায় আছি না, মেশিনে, হ্যাঁ, সব কিছু কম্পিউটারাইজ।
আপনি চাউল খাবেন সেটাও কম্পিউটারাইজ মেশিনে করা হয়, তাই তো? কম্পিউটার একদম সূক্ষ্ম করে কালো চাউলটা বাছছে, ওর উপরে কোনো পলিশিং এ কোনো খারাপ আছে কিনা সেটা দেখে, পলিশ করে নেয়, সবকিছু করে দেখা যায় আমাদের কাছে ফাইবারটা একদম লেস হয়ে আসে। আর ফাইবার লেস খাবারগুলো কি হয়, অ্যাডিশন হয়ে যায়। অ্যাডিশন হলে ইন্টেস্টাইনাল মর্টালিটি কমে যায়। তখন কি হয়, ইন্টেস্টাইন থেকে সরে না, না সরলে ইন্টেস্টাইনের মধ্যে জমে থাকে। জমে থাকলে কি হবে, কনস্টিপেশন হবে। কনস্টিপেশন হলে আমাদের অনেক ধরনের ঝামেলা তৈরি করবে। এর জন্য এক্সট্রা আবার ফাইবার বাজার থেকে কিনে কিনে খাইতে হবে আমাদেরকে, তাই তো? তাহলে কার্বোহাইড্রেটের নরমাল ডিমান্ড হচ্ছে 300 থেকে 400 গ্রাম। কত গ্রাম? 300 থেকে 400। 300 থেকে 400 গ্রাম। আমি আপনি খাই কত? 700 থেকে 800, 1500 গ্রাম। যে লোকটা ডায়াবেটিস বলছে ভাত রুটি কম খাবেন, ও কম খায়। সকালে 2 রুটি খায় আর রাত্রে 2 রুটি খায়, আর দুপুরে 3 কাপ ভাত খায়, 3 চামচ ভাত খায়, তাই তো? সে খায় হচ্ছে 700, 200, 300 আর 200। কত হইছে? 700 খায়। আর যে লোকটা ডায়াবেটিস নাই, মজা হইছে খাবার, দুপুরের খাবার এখন ও তো দুপুর বেলায় তো 1500 খায় ফেলে, তাই তো? 3 প্লেট ভাত খাই ফেলে, তাই তো? মজা হলে খাই না আমরা? ঠিক নেই। তাহলে সে মিনিমাম 1500 খায়, আরো বেশিও খাইতে পারে, কোনো সমস্যা নাই। আর প্রোটিনটা দরকার হচ্ছে 100 থেকে 150 গ্রাম। কতটুকু দরকার? 100 থেকে 150। 100 থেকে 150 গ্রাম প্রোটিন দরকার। আচ্ছা, প্রোটিন দরকার আমরা কতটুকু খাই বলেন তো দেখি? এক ক্লাসে সব বলা হয়েছে, এগুলো যারা পুরাতন স্টুডেন্ট আছে তারা সবাই বলতে পারবো। বলেন। অল্প অল্প খাই। কতটুকু অল্প খাই? 70 গ্রাম, 40-50 গ্রাম। 40-50 গুড। কেউ যেন 40-50 বলছে। আমরা প্রতিদিন খাই 40 থেকে 50 গ্রাম। আর ফ্যাট দরকার 10 থেকে 13 গ্রাম। আমরা খাই সেখানে 70 থেকে 80 গ্রাম। এইটার ইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। কার্বোহাইড্রেট ইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ মানে চিনি। চিনিটা আবার কনভার্টেড হয়ে, চিনি খাইলাম চিনি, কিন্তু চিনি কনভার্টেড হয়ে চর্বি হয়ে যায়, ফ্যাট হয়ে যায়। আর প্রোটিনের ইন প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাটের ইন প্রোডাক্ট হচ্ছে সিম্পল ফ্যাটি অ্যাসিড। সিম্পল ফ্যাটি অ্যাসিড, তাই তো? আচ্ছা, এখন এটা কোশ্চেন হতে পারে যে এটা ভাত রুটি বেশি খাই, যার জন্য গ্লুকোজ তো বেশি হইতেই পারে, ফ্যাট বেশি হইতে পারে, দেন ভাত খেয়ে আমরা মোটা হয়ে যাই, তাই তো? বেশি বেশি ভাত খেলে মোটা হয় না? ওজন বেড়ে যায়। কিন্তু প্রোটিনটা কেন কম হয়? আমরা তো মাছ মাংস ছাড়া খাই না, আছে না এরকম? যে ডাক্তার সাহেব এটা তো ঠিক বললেন না, সকালে তো ডিম খাইছি, দুধ খাইছি, তারপরে আমি তো প্রতিদিন প্রোটিন খাই, মাছ মাংস ছাড়া কি ভাত খাই নাকি? না, আমরা খাই তো। কেন আমাদের কম হবে? কারণ আমরা জানি না যে মাছের মধ্যে প্রোটিন কতটুকু আছে। মাছের মধ্যে প্রোটিন আছে মাত্র 19%। তাইলে 100 গ্রামের এক টুকরা জায়ান্ট সাইজের মাছ খেলেন, বড় এক টুকরা মাছ খেলেন, 1 কেজি মাছ কিনে 10 টুকরা করছেন, তাহলে বড় বড় টুকরা হবে না? জি, বড় টুকরা হবে তো। এক টুকরা মাছ খেলে আপনি 19 গ্রাম পান। রাত্রে আবার আরেক টুকরা খাইছেন, তাইলে আবার 19 গ্রাম হলো। কত হইছে? 38 গ্রাম। আমি বলছি কত? 40 গ্রাম। তার মানে একটু ডাল খাইছেন, 2 চামচ ডাল খাইছি, সকালে একটু ডিম খাইছিলাম একটু, সব মিলায় আমি 40 থেকে 50 ধরছি, এবং এটাই স্ট্যান্ডার্ড, মানে আমরা যেটুকু খাই। আর মাংসের মধ্যে কত আছে? 22%। তাহলে এখানে যদি আমি 100 গ্রাম, আমার দরকার কত ছিল? 100 গ্রাম থেকে 150 গ্রাম, অ্যাকর্ডিং টু আমার বডি ওয়েট, অ্যাকর্ডিং টু আমার হাইট, অ্যাকর্ডিং টু আমার এজ। 100 থেকে 150 গ্রাম, 100 গ্রাম পাইতে গেলে মিনিমাম হাফ কেজি খাওয়া লাগবে মাংস প্রতিদিন। 500 গ্রাম মাংস খাওয়া লাগবে। খাওয়া সম্ভব? দেখবেন যারা জিম করে ওদেরকে বলে যে তুমি জিমের পরে যায় একটা মুরগি খেয়ে ফেলবা, 8টা ডিম খেয়ে ফেলবা, এরকম বলে না? 2 গ্লাস দুধ খেয়ে ফেলবা, কারণ ওরা প্রোটিনের হিসাব করে দেয়, যার জন্য বডি বিল্ড আপ হয়। সকালবেলা বেশি। আমার কথা বুঝেন নাই? কিন্তু আমরা কি সাধারণ মানুষ ওদের মতো এরকম করে প্রোটিনটা নেই? আমরা প্রোটিন নেই না, যার জন্য আমাদের কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে। এটার নাম হচ্ছে PEM, মানে কি? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন।
আমরা সবাই এই রোগে ভুগি, কেউ শুকিয়ে যায়, কেউ মোটা হয়ে যায়। তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সি হলে দুটোর অসুখ হতে পারে, কি হয়? কেউ শুকিয়ে যাব, কেউ আর মোটা কেউ হয়ে মোটা হয়ে যাব। রোগ দুইটার একটাই নাম, PEM, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ক্লিয়ার? ইয়েস। ক্লিয়ার। এখন কথা হলো, তাইলে আমরা এটা বুঝছি যে প্রতিদিন আমাদের এই প্রোটিনটা কম থাকে, অ্যামাইনো অ্যাসিড কম থাকে। অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে বডি বিল্ড আপ করা, বডি বিল্ড আপ করা, গ্রোথ আপ করা, বড় হওয়া। এটা হচ্ছে প্রোটিনের মূল উপাদান। এখন ছোট বাচ্চা দেখবেন পা কামড়ায়, ঘুমানোর সময় মাকে বলে মা পা টিপে দাও, পা টিপে দাও, এরকম বলবে। ওই বাচ্চার অ্যামাইনো অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে। এখন ওদের গ্রোইং এজ, ডাক্তারি ভাষায় একে বলে গ্রোইং পেইন। বড় হচ্ছে তো, কিন্তু ডিমান্ড নাই, মানে ডিমান্ড ফুলফিল হচ্ছে না। ওর যে ডিমান্ড আছে সেই ডিমান্ড ফুলফিল হয় না, যার জন্য ওর একটা ক্র্যাম্পস হয়, কান্না হয়। ক্র্যাম্পস বলে আমরা ক্রাইং বলি। ওর পা কান্নাকাটি করতেছে যে কিছু খাবার দাও, পেটে ক্ষুধা না, পায়ে হান্ডির মধ্যে ক্ষুধা লাগছে আর কি, কান্না করছে। এখন টিপে দিচ্ছেন, ওকে টিপে দেওয়া বাদ দিয়ে ওকে এক গ্লাস দুধ খাওয়ান। আর আমাদের একটা রেডিমেড খাবার আছে, সেটার নাম হচ্ছে স্পিরুলিনা। এটা একদম বলছে আইসোলেটেড অ্যামাইনো অ্যাসিড। আমার কথা বোঝা গেছে? Yes. বলা হয় 7% প্রোটিন, ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন, তাই তো? ম্যাক্সিমাম অংশই হচ্ছে প্রোটিন উইথ থিন লাইনিং, মানে এত আলট্রা থিন লাইনিং যে ইজিলি ডাইজেস্টেবল। বলা হচ্ছে যে as the newborn also can digest this. একটা বাচ্চা, জন্মগত বাচ্চা যা জন্ম হইছে, যারা মায়ের বুকের দুধ ছাড়া বাইরের এক ফোঁটা পানি খাওয়া ওদের জন্য ঠিক না, এই বাচ্চাকে আমরা এই স্পিরুলিনাটা দিতে পারি। এটা এতটা সহনশীল, এতটা ইজিলি ডাইজেস্টেবল, সে নিতে পারবে। বলছে কেউ কেউ বলে এটা মায়ের বুকের দুধের সমগোত্রীয়, মায়ের বুকের দুধের সমগোত্রীয়, যে তাদের সমগোত্রীয় এইভাবে বলা হয়েছে, ও যেরকম নিতে পারে, হজম হইতে পারে, এটাও সে হজম করতে পারে। এবং যারা লো বার্থ ওয়েট বেবি আছে, লো বার্থ ওয়েট বেবি কাকে বলে? জন্মের সময় যাদের ওজন 2500 গ্রামের কম হবে, এই বাচ্চাগুলোকে বলা হয় লো বার্থ ওয়েট বেবি। ওজন কম, কম ওজন নিয়ে বাচ্চাটা পৃথিবীতে আসছে। এই বাচ্চাটা দুর্বল থাকবে না? Yes. দুর্বল থাকবে। তো একে যদি আমরা মায়ের বুকের দুধের সাথে একটু করে স্পিরুলিনা দিতে পারি, তো এর ওজনটা দ্রুত বাড়বে। নাকি দুধ ডিম খাওয়াবেন ওকে? তো ডিম খেতে পারবে না। তো দুধ ডিম খাওয়ায় তাড়াতাড়ি, একটু বেশি বেশি করে ভাত টাত খাওয়ায় তাড়াতাড়ি পাঠায়, তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি আল্লাহর নাম করে। বলছে যে না, এদেরকে মায়ের বুকের দুধ চিপে নিয়ে ওর মধ্যে একটু স্পিরুলিনা, সামান্য একটু করে করে স্পিরুলিনা দেন। আর মায়ের বুকের দুধ ওই সময় তার জন্য ওই যে কি বলে কমপ্লিমেন্টারি কাজ করে, যেগুলো মায়ের পেটের থেকে ডেভেলপ করে আসেনি সেগুলো এখানে এসে ডেভেলপ করতে পারবে। তাহলে এরকম একটা কাজ করতে পারে এই আমাদের এই স্পিরুলিনাটা। ঠিক আছে? তাহলে এটা স্পিরুলিনা কি? মূলত হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। আর আমরা প্রোটিন সবসময় কম খাই। তাহলে ডিএক্সএল আমাদের জন্য একটা সমাধান করেছে, সহজ সমাধান। সেটা কি? স্পিরুলিনা। তাহলে আমরা স্পিরুলিনা কাজ করতে পারি না? Yes. করতে পারি। এরপরে দেখেন ফ্যাট। ফ্যাট হচ্ছে দরকার ছিল 10 থেকে 13 গ্রাম, তাই তো? জি। কত ছিল? 10 থেকে 13 গ্রাম। 13 গ্রাম। আমরা নিয়েছি কত? 70 থেকে 80 গ্রাম। 80 গ্রাম। কত? প্রায় 7 গুণ বেশি নিয়েছি। এই 7 গুণ বেশি তো আমার শরীরের ভিতরেই থাকবে। ওরা ভাঙিয়ে কি কি হবে? একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, আর একটা হচ্ছে টিজি কোলেস্টেরল, আর একটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল। বুঝা গেছে না? জি। এলডিএল। আর একটা হচ্ছে এইচডিএল। একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, মানে আমি যে চর্বি খাই না কেন পেটের মধ্যে যে ভাগ হয়ে যাবে, রক্ত ঢুকবে 4 রকম জিনিস হয়ে। একটা হবে টোটাল কোলেস্টেরল, এর রেঞ্জ হচ্ছে 200
130 থেকে 200 কত 130 থেকে 200 টিজির রেঞ্জ হচ্ছে 50 থেকে 150 আর এলডিএল হচ্ছে 100 এইচডিএল হচ্ছে বলছে 35 টু 55 আমরা এটা রাখতে পছন্দ করি 130 এ এটা রাখতে পছন্দ করি 99 এ এটা রাখতে পছন্দ করি 100 তেই এটা রাখতে পছন্দ করি অ্যাবভ 50 তে আচ্ছা এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললাম এখন যে কথাটা বললাম কারণ এইটার জন্য আমরা বিভিন্ন সময় ডাক্তারের শরণাপন্ন হচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাবে কারণ এইটা একটু ডিপ আমি যে কথা বললাম একটু ভিতরের কথা বললাম আর ডাক্তাররা এত সময় নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে না টেস্ট দিবে রিপোর্ট দেখাবেন রিপোর্ট কিভাবে দেখলো এটা উনি বুঝবেন আর আপনাকে শুধু ওষুধ দিয়ে দিবেন Yes. আপনাকে ব্যাখ্যা করে বুঝাইছে যে আপনার রিপোর্টের এই খারাপ এইটা ঠিক করেন এইটা ঠিক হয়ে যাবে তা কি বলছে খালি ওষুধটা লিখে দিছে তাই না রিপোর্ট দেখছে ওষুধ লেখা শেষ হয়ে গেছে ক্লিয়ার Yes. অথবা ডোজটা বাড়ায় দিছে আগে অ্যাটারোভাস্টিন 5 খাইতেন এখন 10 খান অথবা 20 খান অথবা 40 খান তাই তো গুড এখন কথা হচ্ছে এই জিনিসটা আপনারা আমরা যারা ডিএক্সএন এর মেম্বার আছি আমি বলবো যে এইটা আপনারা মুখস্থ করে ফেলবেন যেমন হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস মুখস্থ করছেন এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন তাইলে আপনি যেমন সুস্থ থাকতে পারবেন অন্য 10 জনকে সুস্থতার বার্তা পৌঁছায় দিতে পারবেন একজনের রিপোর্ট দেখেও বুঝতে পারবেন যে তুমি কোথায় খারাপ আছো এখন আমি মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা কি টোটাল কোলেস্টেরল এটার মানে এটা কি টোটাল কোলেস্টেরল সবগুলো তো চর্বি ফ্যাট না সিম্পল ফ্যাটি অ্যাসিড এটার ডেফিনিশন হচ্ছে আমি ইংলিশে বলি পরে বাংলায় বলবো দা ফ্যাট কামস ফ্রম অ্যানিম্যাল অরিজিন অ্যানিম্যাল অরিজিন মানে প্রাণী জাতীয় খাবার প্রাণী জাতীয় খাবার বুঝেন গরু ছাগল মাংস দুধ ডিম ঘি আছে না জি জি এগুলো কি প্রাণী জাতীয় খাবার এই খাবার থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকছে তার নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল সবার মুখস্থ কমপ্লিট টোটাল কোলেস্টেরল কি জিনিস দা ফ্যাট কাম ফ্রম অ্যানিম্যাল অরিজিন প্রাণী জাতীয় খাবার থেকে যে চর্বিটা আমার শরীরের মধ্যে ঢুকলো তার নাম হচ্ছে টোটাল কোলেস্টেরল ঠিক আছে এবার হচ্ছে বোকাকে ধোঁকা দেওয়া খুব সহজ তাই না বোকাকে ধোঁকা দেওয়া খুব সহজ না দেখবেন বাজারে যায় আপনি তেল কিনতে গেছেন 5 লিটার একটা বোতল কিনছেন সুন্দর দেখতে হ্যাঁ আমি আঁকাইতে পারি নাই ভালো সরি এরকম মুখ আছে এখানে আবার এরকম করে লিখছে সবজি কোলেস্টেরল ফ্রি CHO কোলেস্টেরল ফ্রি বরফে লাল কালি দিয়ে লিখছে তাহলে চোখে পড়ে আপনার এখন সেইটার কথা বলি এটার নাম হচ্ছে TG ট্রাইগ্লিসারাইড দিস ইজ এ কোলেস্টেরল নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড এই TG এটার ডেফিনিশন হচ্ছে the fat comes from vegetable origin যে চর্বিটা উদ্ভিদ থেকে আমার শরীরের মধ্যে যায় বলে উদ্ভিদের মধ্যে আবার তেল আছে নাকি উদ্ভিদ তো উদ্ভিদে শাকসবজি খাচ্ছি তেল যাতে না থাকে উদ্ভিদের মধ্যে তেল নাই উদ্ভিদের মধ্যে আপনি সরিষার তেল কোথা থেকে পান সরিষা উদ্ভিদ না প্রাণী উদ্ভিদ সয়াবিন উদ্ভিদ না প্রাণী উদ্ভিদ অলিভ অয়েল উদ্ভিদ না প্রাণী জয়তুনের তেল উদ্ভিদ না প্রাণী তাহলে যত তেল আছে 10% হচ্ছে উদ্ভিজ্জ তেল তাই তো তাইলে এই তেলটা দা ফ্যাট কামস ফ্রম ভেজিটেবল অরিজিন যে চর্বিটা উদ্ভিদ জাতীয় খাবার থেকে আমার শরীরের মধ্যে থাকে তার নাম হচ্ছে TG অর ট্রাইগ্লিসারাইড ক্লিয়ার মুখস্থ কমপ্লিট কমপ্লিট তাহলে TG কোথা থেকে আসে উদ্ভিদ জাতীয় খাবার থেকে আসে ক্লিয়ার পরীক্ষায় পাস এরপরে হচ্ছে এই TG এর লেভেল আমাদের বডিতে থাকা উচিত 50 থেকে 150 এর মধ্যে কিন্তু বলা হচ্ছে 99 থাকলে ভালো হয় 99 মানে 100 এর নিচে থাকলে ভালো হয় 99 রাখবো স্ট্যান্ডার্ড আর টোটাল কোলেস্টেরলটা এটা রেঞ্জ হচ্ছে 130 থেকে 200
যেহেতু এটা খারাপ জিনিস, এটাকে নিচের রেঞ্জে রাখলে ভালো হয়। নিচের রেঞ্জ কত? 130। ভালো হয় কত বলে? 130 থাকলে ভালো হয়। আর ওইটা বলছে 99, তাহলে ওইটা তো 50 থাকলে ভালো হয় বলতাম, তা বলি নাই। কি বলছি? 99 রাখলে ভালো হয়, কারণ কোন জিনিস আবার দরকারও আছে, তাই তো? আচ্ছা, এর একটা বদ গুণ আছে। প্রত্যেকেরই তো বদ গুণ থাকে, ভালো গুণের সাথে বদ গুণ থাকে না? যে হুজুর খুব ভালো পড়ায় কিন্তু রাগী, মেজাজ খারাপ, আছে না এরকম? আছে না এরকম? তাহলে ভালো মন্দ দুই গুণই আছে। এর একটা বদ গুণ আছে, এটা আপনারা বাসায় যে আজকে পরীক্ষা করবেন। খারাপ গুণ, খারাপ গুণ হচ্ছে এর একটা স্বভাব হচ্ছে আঠালো স্বভাব। আঠা বুঝেন? গ্লু, আইকা লাগাইছেন, সিরিয়ার থাকবে, কাগজটা সিরিয়ে উঠালেও আসে না, কিছু কিছু সিরিয়ে থেকে যায়, এরকম না? আর এমনি লাগাইলে পড়ে যায়। তাইলে এর গুণ হচ্ছে আঠালো স্বভাব। যদি আমি প্রমাণ করতে চাই, আজকে বাসায় যে কিচেনে ঢুকে টাইলসে হাত দিব, দেখবো সব আঠা। হ্যাঁ, তারপরে খাবার খাওয়ার পরে প্লেট গুলো থেকে, আগেকার দিনের প্লেট গুলো এমনি সাইটাই দিয়ে পরিষ্কার করলে হইতো, এখন আর সাই না, এখন ভিম লাগে, পাওয়ারফুল, লেবুর শক্তিতে। হ্যাঁ, এরকম পাওয়ারফুল ডিটারজেন্ট লাগে, লেবুর শক্তি যুক্ত লাগে না, দিয়ে তারপরেও পরিষ্কার করতে হয়, না বলে এটা ভালো না, আরো ভালো লাগবে। তাইলে এটা হচ্ছে টিজি, আঠালো স্বভাব। এখন আমার যে রক্তনালীগুলো আছে, এই যে রক্তনালী, এটা রক্তনালী না? এই রকম পাইপ। আমি যখন 18 বছর বয়স ছিল আমার, তখন এই পাইপটা এরকম ফ্রেশ ছিল একদম। তখন আমি দৌড়াইতাম, কোনো ক্লান্ত হইতাম না। এক ব্যাডমিন্টন 3 গেম খেলে ফেলছি, 5 গেম খেলে ঘামে জামা কাপড় ভিজে গেছে, কিন্তু আমি টায়ার্ড হই নাই। হইছি? আবার খেলতে পারো। এখন কি আমি 3 গেম খেলতে পারবো? কেন পারবো না? বলছে বয়সটা বেশি হয়েছে, আরো শক্ত হয়েছি না? বলছে এখন পারবো না। কেন পারবো না? আমার এই রক্তনালী গুলো বয়সের সাথে সাথে কি হয়েছে, ওই যে খাইছি টিজি, আস্তে আস্তে এরকম করে করে চিকন হয়েছে। আমার বয়স যদি 55-60 হয়, তাহলে আমার রক্তনালীর বয়সও 55 আর 60 হয়ে গেছে। বুঝতে পেরেছেন আমার কথা? এটা কি কঠিন কথা না সহজ কথা? কিন্তু এই সহজ কথাটা আমরা জানি না, ডাক্তারদের কাছে জানতে বলেও আমাদের বারবার। এটা হচ্ছে সহজ কথা। এখন ক্যালিবার হইল, ঠিক আছে? এখন এখানে যে রক্ত যেত, যে মেশিনটা দিয়ে পাম্প করতো, এই মেশিনটা কি এখনো পাম্প করছে না? করতেছে। তাহলে এখানে যে প্রেসার পাইতো, এখানে কি প্রেসারটা একই থাকবে না বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। অর্থাৎ পানি আমরা গাড়ি ধুই না, কিংবা গাছে পানি দিই, যখন দূরে দেওয়া দরকার চাপাই ধরি, চাপাই ধরলে কি হয়? দূরে চলে যায়, স্পিডটা বাড়লো। তাহলে এটাকে যখন এরকম মোটা ছিল, এরকম চিকন বানালাম, স্পিডটা ডাবল হয়ে যাবে না? ডাবল ট্রিপল হয়ে যাবে, প্রেসারটা বাড়লো। ব্লাড প্রেসারের ডেফিনেশন শিখাই। It is the lateral pressure which is exerted on vessel wall. ভেসেল মানে এই পাইপ, এই পাইপের ওয়ালে রক্ত যাওয়ার সময় যে চাপ দেয়, তার নাম হচ্ছে রক্তচাপ। ক্লিয়ার? বুঝছেন? এর নাম হচ্ছে রক্তচাপ। ডাক্তার বলছে প্রেসার বেশি, কিন্তু কি বেশি বুঝলাম না, খালি ওষুধ দিয়ে দিছে, স্যার বিট্রেট আর মনোট্রেট। ওকে, আমি তো বুঝি নাই, ডাক্তার বলছে প্রেসার বেশি আর ওষুধ দিছে, কিন্তু কেমনে প্রেসার বেশি হলো এগুলো কি আমি বুঝছিলাম? বুঝি নাই। তার জন্য এখান থেকে বের হতে পারি না, এখানেই থেকে যাই, আস্তে আস্তে আরো বাড়ে। দেখবেন যে চট করে একটা লোক হার্ট অ্যাটাক করে মরে যায় নাই, ও আরো 10 বছর আগে থেকে ডাক্তারের পিস পিস ঘুরে ওষুধ খায়, খাইতে 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 একদিন হার্ট অ্যাটাক হয়, তারপরে রিং করায়, আর সুযোগ না থাকি তো জায়গা, তাই তো? সুযোগ থাকলে আবারও রিং করায়, আবারও রিং করায়, এরকম আছে? আছে তো? আর যদি কেউ এমন নাই যে হঠাৎ খুব ভালো মানুষ, কোনোদিনও প্রেসারের ওষুধ খায় নাই, এটা খুব রেয়ার কেস, অ্যাক্সিডেন্টাল কেস পাবেন এরকম, কিন্তু ম্যাক্সিমামই ডাক্তারের কাছে মিনিমাম 10 বছর আসা যাওয়া করছে, তারপরে হয়েছে। কারণ এই রক্তনালীটা চট করে এতখানি আসে নাই। বছরে এটা একটা হিসাব আছে, হিসাব বলি, বছরে 2% করে এরকম করে জমতে থাকে, বছরে 2% করে জমতে থাকে, 2%, বেশি না, 2%। তাইলে এই যে 70% জায়গা বন্ধ হয়ে গেল, এই হার্টটা আল্লাহ তাআলা খুব পাওয়ারফুল করে বানাইছেন।
এত পাওয়ারফুল করে বানাইছেন যে মায়ের পেটে যখন 4 মাস বয়স হয়েছিল তখনই সে ফুললি পাম্পিং শুরু করে দিয়েছিল। 16 সপ্তাহে একদম কমপ্লিট পাম্পিং। 1 সেকেন্ডের জন্য আমার বয়স যদি 60 হয়, আমার বয়স যদি 70 হয়, 80 হয়, 100 হয়, আমার এটা 1 সেকেন্ডও রেস্ট নেয়নি। রেস্ট নিলে 1 সেকেন্ডও রেস্ট নেয়নি। আপনি ঘুমাইছেন, ও ঘুমায়নি। রেস্ট নিলে মৃত্যু। রেস্ট নিলে মৃত্যু। আপনি ঘুমাইছেন, ও একটু ঘুমায়নি, যে ঠিক আছে লোকটা ঘুমাইছে আমি একটু ঘুমাই, পরে উঠে সাপোর্ট দিব না, ঠিক আছে? ওরা ওই কাজ করে নাই এবং করলে আর আমরা নাই। ওকে, তাইলে এই শক্তিশালী মেশিনটা আল্লাহ এত বড় গুণ দিয়েছে যে এ যদি 30% খাবার পায় তাইলে সে 100% কাজ করতে পারে। এই রাস্তা 70% বন্ধ হয়ে গেছে, 30% খোলা আছে, যা দিয়ে যে রক্ত চলবে সেই রক্ত 100% আপনাকে সাপোর্ট দিবে, যার জন্য আমরা বুঝতে পারি না, অসুস্থ হয়ে গেছে। বুঝতে পারি না, ও তো ভিতরে ভিতরে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। যেদিন থেকে 70 ক্রস করলো, 71, 72, 75%, 80%, দেন আমাদের কষ্টগুলো বাড়তে থাকতেছে। আমার কথা বোঝা গেছে? এখন আর জোরে দৌড়াইতে পারি না, ডাক্তার সাহেব এরকম বলে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে একটু রেস্ট নিতে হয়, তারপর আবার একটা সিঁড়ি উঠতে পারি। কারণ আমি যখন দাঁড়িয়ে থাকি অথবা বসে থাকি, আমার হার্টের ডিমান্ড অনলি 10%। 10% রক্ত যদি যেতে পারে তাইলে আমি বসে থাকতে পারবো, শুয়ে থাকতে পারবো। কিন্তু যদি আমি মুভমেন্ট করতে চাই তাহলে অ্যাকর্ডিং টু মুভমেন্ট কোয়ালিটি এখানে 30 to 40% জায়গা খোলা রাখা দরকার। ক্লিয়ার? Yes. ক্লিয়ার। যখন বলবেন যে এনজিওগ্রাম করে দেখা গেল ওর 100% বন্ধ হয়ে গেছে, এরকম রিপোর্ট পান না? আপনি দেখছেন কখনো? Yes, 100% লোকটা বেঁচে থাকলো কেমনে? 100% বন্ধ হয়ে গেছে, মানে এই জায়গা বন্ধ হইতে 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 যা খানিক জায়গায় দেখলাম যে 100% বন্ধ হয়ে গেছে। তাইলে এটা বন্ধ থাকলো কি করে? লোকটা বাঁচলো কি করে? আছে পাবেন, এরকম লোক পাবেন। লোকটা খুব দুর্বল, বেশি হাঁটতে পারে না, ওর তো 100% ব্লকেজ হয়ে গেছে, শ্বাসকষ্ট হয়, একটু স্প্রে নিয়ে নিয়ে চলতে হয়। হ্যাঁ, বাঁচার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছে। আপনারা আগে, এখনকার মানুষ তো বুঝবে না, আগে যখন আমরা টিভি কিনতাম খালি পাওয়া যেত ন্যাশনাল আর সনি, প্যানাসোনিকের, হ্যাঁ, ন্যাশনাল প্যানাসোনিক আর সনি টিভি পাওয়া যেত। ওই টিভি কিনলে টিভির সাথে 2টা ফিউজ দিয়ে দিত। ফিউজ চিনেন? যাতে নষ্ট হলে আমরা ফিউজটা চেঞ্জ করে নিতে পারি। এখনকার টিভিতে দেয় কিনা আমি জানি না, আগেকার দিনে দিত। আজ থেকে যদি 30 বছর আগেকার, 40 বছর আগেকার কথা চিন্তা করি, সাদা কালো টিভি ছিল না, সেই জামানায় টিভির সাথে 2টা ফিউজ দিত, যে এই ফিউজ নষ্ট হলে ফিউজ, এই আর্টারি, মেইন আর্টারি তো 3টা, আর এখানে আমার একটা স্লাইড ছিল, নতুন একটা স্লাইড ছিল, সেটা দেখাইতাম। 90,000 কিলোমিটার এই রক্তনালী আছে আমার শরীরের ভিতরে। 90,000 কিলোমিটার। কত দূর এখান থেকে? আমি যদি সব রক্তনালীকে একটার সাথে একটা যোগ করি, টোটাল লেন্থ হবে 90,000 কিলোমিটার। বলছে এইটার মধ্যে এই আর্টারিকে সচল রাখার জন্য মানে কয়েক কোটি কোল্যাটারাল সার্কুলেশন আছে। কোল্যাটারাল সার্কুলেশন মানে এই আর্টারি এখানে বন্ধ হয়েছে, দেখা যায় এখান থেকে একটা উঠে চিকন একটা আর্টারি এসে এখানে মিলছে, আর একটা এসে এখান থেকে এসে এখানে মিলছে। এই আর্টারি গুলো বলে এখানে নিষ্ক্রিয় আর্টারি, ইনার্ট, এরা কখনো ব্যবহার হয় নাই, কাজ করে নাই, ওরা ইনটেক রয়েছে, একদম ফ্রেশ, প্যাকেট করা। আপনার টিভি বন্ধ হয়েছে, আপনি জানেন না যে ওখানে তো প্যাকেটের মধ্যে 2টা ফিউজ দিয়ে দিয়েছে না, তাইলে টিভিটা আপনি ফেলে রাখছেন। যে জানতেন তাইলে ওটা লাগাই দিলে কাজ চলতো। আমরাও জানি না যে এখানে কোটি আর্টারি, একদম ফ্রেশ আর্টারি, নতুন আর্টারি রয়েছে, কিন্তু আমি ব্যবহার করতে জানতেছি না। আর এর মধ্যে 2-4টা আর্টারি, এই চিকন আর্টারি, এখানে একটু একটু করে রক্ত আসে, এসে চুইয়ে এসে আমাকে চালাচ্ছে, আমি 100% বন্ধ হওয়া সত্ত্বেও। যদি আমি সবগুলো খুলে দিতাম তাইলে এই বন্ধ থাকলেও আমার কোনো প্রবলেম হইতো না। এটা আগেকার জামানায় ছিল। আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে মানুষের হার্টের ব্লকেজ হইতো, কিন্তু তারা এই যে কোটি কোটি আর্টারি আল্লাহ দেওয়া, সেগুলো তারা খুলে রাখতো। তারা জানিয়ে খুলতো না, না জেনেই খুলে রাখতো। আমার কথা বুঝছেন? সব দরজা খোলা, এক দরজা বন্ধ হলে অসুবিধা কি, আমি আর এক দিয়ে বেরিয়ে যাবো। তাদেরটা খোলা থাকতো। তারা কিভাবে করতো খোলা? এখন বুঝি। খোলা রাখতো এইভাবে, তারা মাঠে যেত, ম্যাক্সিমাম লোকজন মাঠে যেত না, মাঠে যেত, কাজ করতো। মাঠে যেয়ে কি করতো? ধান কাটতো, ঘাস কাটতো, ফসল কাটতো, ফসলগুলো আবার মাথায় তুলে নিয়ে
বাসায় চলে আসতো। পরিশ্রম করতে পরিশ্রমের কথা এটা বলি, এটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড বলি আমি। সে যখন এটা মাথায় নিত তখন মাথায় একটা প্রেসার পড়তো, যখন স্টেপ ফেলতো তখন কিন্তু হার্টের দুটো কাজ, একটা যে কন্ট্রাকশন, একটা হচ্ছে রিল্যাক্সেশন। কন্ট্রাকশন দুটোই কার্যকরী। কন্ট্রাকশন যখন হয় রক্তকে বের করে দেয়, যখন রিল্যাক্স করে তখন পিছনের রক্তগুলো টেনে আবার হার্টের মধ্যে উঠায়। নাকি পায়ে কোনো মেশিন লাগানো আছে ও পাম্প করে উঠায় দেয়? আছে, একটা মেশিন আছে, সেটা হচ্ছে এইখানে যে কাপ মাসুলটা আছে, কাপ মাসুল, এটা নরমালি কাপ মাসুল। এখানে 3টা মাসুল আছে, মাঝখানেরটার নাম হচ্ছে সোলিয়াস, দুই পাশে হচ্ছে গ্যাস্ট্রোকনিমাস, 3টা মাসুল। এইরকম করে কাপ মাসুল তৈরি হয়েছে। দুই পাশে হচ্ছে গ্যাস্ট্রোকনিমাস, মাঝখানে হচ্ছে সোলিয়াস। এই 3টা মাসুল যখন আমরা এই যে হাঁটি, ও কিন্তু চাপে আর করে, তখন এই নিচের রক্তকে পাম্প করে উপরে উঠায় দেয়। কিন্তু হার্ট যে পাম্প করে দেয় অত পাম্প হয় না, এটা প্যাসিভ পাম্প বলে, রক্ত উঠায় দেয়। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম কাজটা হচ্ছে এখানে যে রিল্যাক্স হচ্ছে তখন এখান থেকে রক্তগুলো নেয়, ও প্রেসার করে একসাথে। তাহলে সে যখন আমরা বোঝা নিয়ে হাঁটতেছি তখন হয় এদিক থেকে প্রেসার বেশি, ওদিক থেকে ও চাপ দিচ্ছে, হাঁটতেছে, এই যে হাঁটতেছে, প্রেসারের কারণে, দুইটা প্রেসারের কারণে এই রক্তনালী যেগুলো বন্ধ ছিল ওগুলো সব খুলে দিচ্ছে। এইটার উপরে, এই গবেষণার উপর ভিত্তি করে একটা ইআরসিপি মেশিন আবিষ্কার হয়েছে, এখন আছে, ঢাকায় আছে। যাদের যে রোগীগুলো এনজিওগ্রাম করতেও পারে নাই, কেন? তাদের হার্টের পাম্পিং ক্যাপাসিটি এত খারাপ, তাদের অবশ করা যাচ্ছে না, অ্যানাস্থেসিয়া দেওয়া যাচ্ছে না, কিন্তু ব্লকেজ অনেক বেশি হয়েছে। তাদেরকে কি করা হয়? এইটা দিয়ে থেরাপি দেওয়া হয়। কি রকম থেরাপি? তাদের সমস্ত গায়ে ব্যান্ডেজ লাগানো হয়, টাইট ব্যান্ডেজ করা হয়, করে হার্ট যখন পাম্প করে তখন এটাকেও আটকে দেওয়া হয়। হার্ট রক্ত চাপ দিবে, ওদিক থেকে এরা চাপ দিতে যাইতে, তাহলে হার্টের ভিতরে যে বেশি প্রেসার হয় তাতে এই ছোট ছোট রক্তনালীগুলো যেন খুলে যায়। 30টা সেশনে এটা কমপ্লিট করে আর কি, যাতে ন্যাচারাল বাইপেস গুলো ওপেন করে দেওয়া। আর আগে বোঝা নিয়ে সব সময় তারা ওপেন রাখতো, তাই তো? আর কি করতো? আপনাদের এখানে বয়স্ক লোক নাই, সুতরাং শেয়ার করে খুব লাভ হবে না। সেটা হচ্ছে আগেকার দিনে তারা এই যে ফ্রি কোলেস্টেরল ফ্রি জিনিস খুব কম খাইতো। 1 ছটাক তেল কিনতো এক সপ্তাহে, 1 ছটাক তেল, 1 ছটাক, 8 ছটাক, 1 কাচ্চা বুঝেন? মুখের এক শিশির মুখ যে ছিল সেই মুখের 1 মুখ তেল কিনে নিয়ে যেত হাটের থেকে। আবার সপ্তাহ শেষে আবার 1 কাচ্চা নিত। এই 1 কাচ্চা দিয়ে কি করতো? রান্না করতো, আবার বাচ্চার মাথায় দিত, শরীরে গোসল করতো। তখন তো অলিভ অয়েলের যুগ আসে নাই, তাই তো? তাইলে 1 কাচ্চা তেল কিনতো, ওইটা দিয়ে রান্না হইতো, আর ওইটা দিয়ে বাচ্চার গায়েও দেওয়া হইতো। তাইলে কি হইতো? তারা এটা খাইতো না মানে, তেল খাইতো না মানে টিজি খাইতো না, টিজি খাইতো না, টিজি খাইতো না মানে আঠা খাইতো না। আঠা না খাইলে কি হবে? কোলেস্টেরল বন্ড হইতো না, তাহলে রাস্তা খালি থাকতো। আর যেটুকু লাগতো সেটুকু আবার খাইটা পেট ভরে খেয়ে যেত। ক্ষেতের থেকে যখন চলে আসতো পেটটা আবার ভিতরে চলে যেত, মানে সব হজম করে ফেলছে। ঠিক আছে? আমরা কি করি? খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সব জমে যায় শরীরের মধ্যে। আর ওরা কি করতো? সবটা বার্ন করে তারপরে বাসায় ফিরতো। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছেন তো? যার জন্য যে লোকটা কলেরা, ম্যালেরিয়া, তারপরে ঝড়, সাইক্লোন এইগুলোর থেকে বেঁচে যেত, ও বয়স 100 পার করে ফেলতো। পুরা তুরতুরে মানুষ গ্রামে পাওয়া যেত বেশ। আর এখন স্বাস্থ্যবান মানুষ পাবেন, কিন্তু 70 নাই, 70-এর উপরে পাবেনই না। 50 হলে তারা হার্টের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে। কেন দৌড়াদৌড়ি করে? এটা হিসাব হচ্ছে যে 70% পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না, তাই তো? 18 বছর পর্যন্ত কোনো ব্লকেজ হয় না। কত বছর পর্যন্ত? 18। তাহলে 18 বছর পর্যন্ত কোনো ব্লকেজ হয় না। তাহলে 70% হতে 2% হতে 35 গুণ 2 কত? 70, তাই না? তাহলে এই 35 বছর আর 18 যোগ করলে 53 ইয়ার্স। After the age of 53 years, all are going to your cardiologist. সব তখন হার্টের ডাক্তারের পিস ঘুরে, কারণ তখন তাদের ব্লকেজ above 70 হয়ে যায়। এইটা আবার মানবে না কাদের? যারা স্মোকিং করে, যারা ফাস্ট ফুড বেশি খায়, তাদের 50 বছর হওয়া লাগবে না, তার আগেই 35-30 হয়েছে, দেখবেন হার্টের প্রেসারের ওষুধ খায়, হার্টের ওষুধ খায়, হার্টের পিস করে। কেননা ওদের লাইফস্টাইলটা নরমাল ছিল না।
ওরা কি করতো? জাঙ্ক ফুড খেত, ওরা স্মোকিং করত, মাঝে মাঝে অ্যালকোহল নিত, লাইফস্টাইল ওই রকম ছিল। তাহলে কি হবে? তাদের ক্ষেত্রে এটা মানবে না। এটা হচ্ছে অ্যাজ এ হোল সাধারণ মানুষের, যারা অ্যালকোহল খায় না, যারা স্মোকিং করে না, তারা এই 50-53 বছর হলে হার্টের ডাক্তারের কাছে ঘুরবে। কেন? তাদের লাইফস্টাইলটা এরকম। আমি কি বুঝাইতে পারছি? গুড। এরপরে এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন। লো ডেনসিটি লিপোপ্রোটিন এগুলো চলবে না? আচ্ছা, লো ডেনসিটি লিপোপ্রোটিন, লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা কি জিনিস? এলডিএল। এটাকে ডাক্তাররা গালিগালাজ করে বলে ব্যাড কোলেস্টেরল। গালিগালাজ করে না? একজন নামের সাথে যেটা বাজে শব্দ উচ্চারণ করা হয় তারা গালি দেওয়া হলো না? হ্যাঁ, বিভিন্ন সন্ত্রাসীদের নামে কান কাটা অমুক, ঠোঁট কাটা অমুক, গাল কাটা এরকম বলে না? মুরগি মিলন এরকম বলে না? কালা জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর এরকম বলে। এটা হচ্ছে মানুষকে খারাপটাকে প্রকাশ করার জন্য। এলডিএল কোলেস্টেরলকে খারাপ সেটা প্রকাশ করার জন্য ব্যাড কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল। খারাপ তো তার মধ্যে বেশি খারাপ, এই জন্য ওকে ব্যাড বলা হয়। মানে ওর জন্মই হইছে জমে থাকার জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এই ব্যাড কোলেস্টেরল, তাহলে ব্যাড কোলেস্টেরল আল্লাহ তাআলা 100 দিছে কেন? তাহলে কম দিতে পারতো, 0 করে দিত, যে দরকার নাই। কিন্তু ভালো আল্লাহ তাআলার সৃষ্টি, খারাপও আল্লাহ তাআলার সৃষ্টি। যেদিন ভালোর জন্ম হইছে সেদিন খারাপেরও জন্ম হইছে। ক্লিয়ার? খারাপ আছে বলেই ভালোকে বুঝতে পারতেছেন, অথবা ভালো আছে বলেই খারাপকে বুঝতে পারেন। তাহলে ভালোরও দরকার আছে, খারাপেরও দরকার আছে। ওই কালা জাহাঙ্গীর এলাকায় দেখবেন সন্ত্রাসী হয় না, কর্মকাণ্ড হয় না। কেন হয় না? ওর ভয়ে আশেপাশে কেউ আর আসে না, বলে খুব শান্তিযুক্ত এরিয়ায় আছি। ঠিক তো? এইটার একটা ভালো দিক আছে। সেই ভালো দিক হচ্ছে এত হার্ট অ্যাটাক করে মানুষ মারে ফেলবে, ফ্যাটি লিভার বানায় শেষ করে ফেলবে, বাট অন্য কোনো খারাপ অসুখকে আসতে দিবে না, ক্যান্সার আসতে দিবে না, ফ্লু লাইক ইলনেস করোনা হতে দিবে না। এই যে করোনায় যারা এলিট শ্রেণীটা মারা গেল, এদের এলডিএলটা 50 এর নিচে ছিল। এরা অ্যাডারোভাস্টিন, রোসুভাস্টিন খায়ে খায়ে হার্টকে মানে বেঁচে থাকার জন্য ওইটাকে একদম লো করে রাখছে, যার জন্য ওদের বোধের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। আমার কথা বলছেন? ওই 14 তলায় থাকেও লাভ নাই, ও বাতাসের সাথে যা ঠিকই ওকে আক্রমণ করে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা একটা অন্যরকম জিনিস। আমি মোটা কথা বলি যেটা আপনারা মনে রাখতে পারেন, বুঝতে পারবেন। দেখবেন অনেকের মাথায় উকুন হয়, উকুন হয় না? উকুন বুঝতে পেরেছেন তো? উকুন। আবার অনেকের মাথায় যা জোর করে ছাড়িয়ে দিলে ওই দিক দিয়ে নামিয়ে চলে আসে, থাকে না, ওই মাথা পছন্দ না। আছে না এরকম? আমার কথা বুঝতে পারছেন? যতই পরিষ্কার রাখুক, ওর মাথা যদি ওর বসবাসের উপযোগী থাকে, ওর উকুন ছাড়িয়ে দেওয়া লাগবে না, কোথা থেকে আসে ওর মাথায় বসবাস করবে। ঠিক তো? আর যার মাথায় পরিবেশ নাই, নাইলে এতদিন আমরা চাঁদে অ্যাপার্টমেন্ট করে রেডি করে চলে যেতে পারতাম, একদম না? এর লট অফ মানুষ তাদের প্লট কিনে, সাউথ ফেসিং ব্লক সেটিং সব কিনে ফেলতো, বুঝছেন? পৃথিবীতে এত গ্যাঞ্জাম করার দরকার ছিল না, কারণ ওখানে উপযুক্ত পরিবেশ নাই। তাই তো? তাইলে এই যে এলডিএল যেটা কি করে, এই 100 আমাদের শরীরের পরিবেশটাকে সুন্দর রাখে, যেখানে খারাপ জিনিস ঢুকতে পারবে না। ও যদি কমে যায়, যদিও খারাপ, বেশি হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিন্তু ও আমাদের এই ধরনের পচা অসুখগুলোকে, ক্যান্সারাস অসুখগুলোকে, ফ্লু লাইক ইলনেস গুলোকে, করোনা, কোভিড, এই জিনিসগুলোকে আমাদেরকে ঢুকতে দেয় না। যে লোকগুলো ওষুধ খায়নি জিন্দেগিতে, ওদের করোনা হয় নাই, রিক্সা চালাইছে, বাসা বাড়িতে কাজ করছে, ইয়ে করছে, ওষুধ টষুধ খায়নি, ওদের করোনা কিছু নরম বুক ফুলাই ঘুরছে, তাই তো? ওরা কোভিড হয়ে হাসপাতালে ভর্তি হয় নাই, যায় নাই, জ্বর আসলে যদি প্যারাসিটামল খায় শেষ তারাই দিছে। ঠিক তো? আর যারা যারা ওই যে আগে স্পেশাল প্রোটেকশনে ছিল, মাউন্ট এলিজাবেথের ট্রিটমেন্ট ফর্মুলা ইউজ করছে, বড় বড় কার্ডিওলজিস্টের কাছে ওষুধ খাইতেছে, আর ওদের কোভিড আর নিস্তার দেয়নি। ঠিক তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এলডিএল কি আর ভুলবো না? আমি কিন্তু গল্প বলি শুধু মনে রাখার জন্য। এইচডিএল, এইচডিএল হচ্ছে ওই যে আগের কথাই, যে ভালো খারাপ আর ভালোর আগে বিশেষণ যোগ করে দেয়, যাতে এটা নাম মনে রাখতে সুবিধা হয়। একে ভালো কোলেস্টেরল বলে, গুড কোলেস্টেরল, আর ওটা ছিল ব্যাড কোলেস্টেরল। তাহলে এর গুড কেন বলছে? এ থাকলে আপনার এই ব্যাড কোলেস্টেরলকে জমতে দিবে না, এটাকেও জমতে দিবে না, এটাকেও এর আঠার কার্যকারিতা শেষ করে দিবে।
তাহলে এটা কত ভালো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো খারাপ সব দিয়েছে। এখন ভালোকে আপনার চিনতে হবে আর খারাপকেও চিনতে হবে। কেন খারাপকে চিনবো বলছে ওর থেকে দূরে থাকার জন্য, আর ভালোকে চিনবো ওর সাথে মিলে থাকার জন্য, তাই তো? এই ভালোটা কি? গুড কোলেস্টেরল। এটা রেঞ্জ কত? 35 থেকে 55। এই যুগের মধ্যে আমরা বলি 50 থাকলে ভালো, 50 এর উপরে থাকলে ভালো। 60 হয়ে গেছে বল ভালো, এটা খারাপের কিছু নাই, কিন্তু এটা হওয়া কঠিন। আমাদের সাধারণ মানুষের করলে আমরা পাই 20-25 এর মধ্যে পাই। সাধারণ মানুষ যারা আমাদের কাছে আসে তাদের কাছে পাই 20-25। কেন এটা কম থাকে? কেন বলছে যেটা ভালো জিনিসের নার্সিং দরকার। আগাছা এমনি হয়, আগাছা এমনি হয়। দেখবেন যে বট গাছের বড় বড় পাতা ওয়ালের সাথে একটু হয়ে গেছে, কোনো পানি নাই, কিছু নাই, মাটি নাই, আছে না? আর পাতাগুলোর স্বাস্থ্য কি? 4 তলার উপরে হইছে, ওয়ালের থেকে হইছে, তাহলে এটা পানিও পাইলো না, মাটিও পাইলো না, ও কেমনে এত সুন্দর সুন্দর পাতা গজাইছে? হইছে না? ওর যত্ন লাগতেছে না। কিন্তু আপনি একটা ভালো কাজ করেন, এই সার দেন, ওই সার দেন, পানি দেন, তারপরেও দেখেন যে ওর স্বাস্থ্য মন খারাপ, স্বাস্থ্য ভালো হয়নি, তাই তো? তাইলে ভালো নার্সিং লাগে। এইচডিএলটা একটা খারাপ গুণ আছে ওর, তার জন্য নার্সিং প্রয়োজন। সেটা হচ্ছে ও প্রসেস খাবার বলেন, রান্না করা খাবার বলেন, সেখানে ও নষ্ট হয়ে যায়। স্পেশালি হিট পেলেই নষ্ট হয়ে যায়। প্রসেসের একটা মাধ্যম হচ্ছে হিট। বেশি বয়েল হলে হিট বেশি বয়েল না, নরমাল টেম্পারেচারে একটু বাড়লেই সে নষ্ট হয়ে যায়। তার মানে যত র খাবার খাবেন, কাঁচা খাবার খাবেন, তাতে এইচডিএলটা বেশি থাকবে, ভালো থাকবে। আপেল খান, পেয়ারা খান, শসা খান, লেটুস পাতা খান, পুদিনা পাতা খান, এরকম পাতা টাতা যত খাবেন, কাঁচা জিনিস যত খাবেন, তত আপনার এইচডিএলটা বেশি পাবেন। কাঁচা মাছ খান। আপনি হাসতেছেন, কিন্তু আপনি জান রেডিসনে যা দেখবেন, কাঁচা মাছ চান, ওরা দিয়ে দিবে আপনাকে। কাঁচা মাছ খেতে খুব মজা। আমার কথা বুঝতে পেরেছেন? কারণ মাছের গন্ধ থাকে আইসে, আইসটা গন্ধ বলে না, এটা থাকে উপরের ফাইবারে। যখন উপরের ফাইবারটা ফেলে দেওয়া হয় না, তখন মাছের কোনো গন্ধ নাই। এটা খাইতে অনেকটা নারকেল যখন পুরা শক্ত হয়নি, একটু নরম নরম আছে, ঠিক এরকম লাগবে আপনার। আপনি এটাতে মাছ দিয়ে তৈরি, সেটাও বুঝতে পারবেন না, কারণ এর কোনো ফ্লেভার নাই। আমার কথা বুঝা গেছে? কাঁচা মাছটা কারা খায়? জাপানিজরা খায়। ওরা কি অশিক্ষিত? না, শিক্ষিত। এস্কিমোরা না হয় অশিক্ষিত, ওরা রান্না বান্না জানে না, পাথর বরফের মধ্যে থাকে। কিন্তু জাপানিজরা তো অশিক্ষিত না, কিন্তু ওদের ওই মাছের এই আইটেমটা বেশ দামি একটা আইটেম। আপনি বাংলাদেশে অনেক জাপানিজ ফুড যেখানে যেখানে বিক্রি করে, আপনি কাঁচা মাছ খাইতে পারবেন ইচ্ছে করে। তবে এটার বিপত্তিও আছে, মাছের মধ্যে কৃমি থাকে, ওই কাঁচা মাছের মধ্যে কৃমি থাকে, যেগুলো যার জন্য জাপান উপকূলে স্টোমাক কার্সিনোমার হার সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের মধ্যে। স্টোমাকে যে ক্যান্সার হয় না, এটা হলে কাঁচা খাবার বেশি খাওয়ার জন্য। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি স্টোমাক ক্যান্সার হয় জাপানে। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে প্রত্যেকেরই ভালো আর খারাপ আছে। আমরা রান্না খাবার খাইয়ে কিছুটা ওই দিকে ভালো থাকে, আবার অন্যদিকে সমস্যা। কিন্তু এটা ইনসিডেন্সের কথা বললাম। ওকে, তাহলে কি আমি বুঝাইতে পারছি এগুলা? জি। তাহলে পরীক্ষা নিতে পারবো এখন আপনাদের কাছ থেকে? আচ্ছা, এখন আপনি বলেন, এই যে ফ্যাট, ভাত টাত খাই আমি মোটা হইলাম আর ফ্যাট জমলো আমার শরীরে, এই ফ্যাটটার নাম কি? টিজি। জোরে করে বলেন, জোরে করে, যাতে সবাই শুনতে পারে। আপনি ভুল বলছেন না সঠিক বলছেন? টিজি। টিজি উত্তর সঠিক হয়েছে। আপনারা কেন বলতে পারেন নাই বলেন তো? শুধু গল্প শুনছেন, কিন্তু ওইটাকে মেমোরিতে রাখি নাই, তাই না? গল্পটা শুনেছি কিন্তু মেমোরিতে আটকাই নাই। কারণ দিস ফ্যাট কাম ফ্রম ভেজিটেবল অরিজিন, তাই না? ভাত, রুটি, আলু, সবজি, এগুলো থেকে যে চর্বিটা ঢুকছে তার নাম ছিল টিজি। আর ভাতের থেকে যে চর্বিটা হইলো তাটা সেটা কি উদ্ভিদ না? তাহলে এটার নাম হচ্ছে টিজি। ক্লিয়ার? ইয়েস। আর বলবো না, এখন প্রশ্ন আউট হয়ে গেছে, জবাব আউট হয়ে গেছে, তাই তো? ওকে, তাহলে আমরা কি এখানে মেইনলি আমরা হার্টের অসুখ সম্পর্কে শিখে ফেললাম, তাই না? এখন হাউ ডিএক্সএন হেল্প আস, ডিএক্সএন এর এখানে কাজ কি? আপনি তো ডাক্তার মানুষ, বললেন এগুলো বুঝলাম, খুব ভালো লাগলো, হাততালি দিলাম, সব মনে মজা লাগছে দেখে হাততালি দিছি। আমাদের ডিএক্সএন এর সাথে সম্পর্ক কি?
আছে না কিছু? Yes, yes. মজার কথা বলি, ডিএক্সএন এর কথা বলি। দিস ইজ দা ডিএক্সএন। এখন আমি ডিএক্সএন এর কথা বলবো। ডিএক্সএন কিভাবে সলভ করে? ডিএক্সএন, ডিএক্সএন এই যে বেশি, এখানে বেশি বেশি না? জি। এই যে বেশি, কই বেশি, এই বেশি, এই বেশি, এই কম, এই বেশি, হ্যাঁ? হ্যাঁ। এই বেশি গুলো কি আমরা বলছিলাম 20। 20 আমার দরকার হচ্ছে বেশি হয়ে গেছে। এটা 20, তাই তো? জি। যত দামি গাছই হোক আপনার ঘরের সামনে হইছে আপনি তুলে ফেলবেন না? Yes. দামি গাছ একদম দরজা দিয়ে বেরোতে পারতেছি না, ওটা দামি গাছে কি রাখবো আমি? ফেলে দিব, ওটা আমার জন্য হার্মফুল হচ্ছে, ওয়াল নষ্ট করে ফেলবে, তাই তো? হ্যাঁ। তো এখন কি হচ্ছে যে এই দামি জিনিসগুলাকে রাখতে হবে ওই রকম জায়গায় যেটা আমার জন্য হেল্পফুল হয়, আমার জন্য হার্মফুল না হয়, তাই তো? জি। এইটা আমার কাছে বেশি অংশটা 20 হিসাবে বিবেচিত হয়। জালালউদ্দিন রুমি নাম শুনেছি? জি। কোন দেশের লোক? সবাই তাহলে পোস্ট করে মাঝে মধ্যে। জালালউদ্দিন রুমি নাম শুনছি? উনি ইরানের লোক, পারসি, পারস্য দেশ তো ইরান, তাই তো? উনি দার্শনিক না? উনি বলছেন প্রয়োজনের অতিরিক্তটাই বিষ, ওনার ভাষায় এটা। আমার কথা বোঝা গেছে? তাইলে এই যে প্রয়োজনের অতিরিক্ত এই বিষগুলাকে আমরা যখন টক্সিন বলি, তাইলে আমাদের হাতে আছে এ স্ট্রং ডিটক্সিফায়ার, ডিটক্সিফায়ার, যার কাজ হচ্ছে টক্সিফিকেশন করা। সেটার নাম কি? গ্যানোডার্মা, Ganoderma lucidum. মাশরুম, গ্যানোডার্মা লুসিডাম, আর জি। এটার আবার দুইটা হ্যাঁ। 90 দিনে? দুইটা ইয়ে আছে, কি বলেন না, দুইটা ফেজ আছে, ফেজ পর্যায়। একটা হচ্ছে বাচ্চা পর্যায় আর একটা হচ্ছে অ্যাডাল্ট পর্যায়, Mature. বুড়া পর্যায়। এটা হচ্ছে বুড়া পর্যায়ের জিনিস। 90 বাচ্চা দিন। পর্যায়ে রাখা যেত না, পচে নষ্ট হয়ে যেত, কারণ এটা সব ছিল। হ্যাঁ। আর এটা হচ্ছে উডি হার্ড, কাঠের মতো শক্ত, উডি হার্ড মাশরুম। ওকে, উডি হার্ড মাশরুম। যদিও এটা দিয়ে একে অপমান করা হচ্ছে, কারণ এর গা অনেক সুন্দর চকচকে, এর গা তো খসখসে হয়ে গেছে, যত্ন নেওয়া হয় না। এর জন্য এর নাম Polish. ছিল গ্যানোডার্মা। কিন্তু সেই নামের ও হারাই ফেলছে না, জি। নামের গুণ হারাই ফেলছে না। জ্ঞান অর্থ শাইনিং, শাইনি। শাইনিং আর পলিশিং। এখানে কি পলিশ আছে? না। পলিশ নাই, তাহলে এর জ্ঞানও নাই। আর ডার্মা শব্দ তো স্কিন, তাহলে এর স্কিনটা খুব শাইনিং আর পলিশিং হওয়া লাগবে, তাই তো? তার নাম হবে গ্যানোডার্মা। তাহলে এর কাজ হচ্ছে, এটা মেইনলি হচ্ছে ডিটক্সিফায়ার এবং কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন। তাহলে টক্সিন বলে যা আছে ও সব পরিষ্কার করবে, ওয়াশ করবে। বলছে হাউ ইট ইজ পসিবল, কেমনে করবে? একটা হচ্ছে পরীক্ষা করা যায় যে কেমনে করবে। আমার যে কোলেস্টেরল আছে, আমি 1 মাস এটা খেলাম, 1 মাস এটা খেলাম, 1 মাস পরে আমি আবার আমার লিপিড প্রোফাইল পরীক্ষা করলাম। লিপিড প্রোফাইল বলতে এই জিনিসটা, এই 4টা জিনিস পরীক্ষা করলাম, করে দেখলাম আগে যেটা এটা কত ছিল, 300 ছিল, এখন এটা 200 তে চলে আসছে অথবা 150 এ চলে আসছে। তাহলে কি মানবো? হ্যাঁ? এখন এইটাও খাইলাম, আবার নান্না বিরিয়ানি নিতে যা পেট ভরে নান্না বিরিয়ানি খেলাম, সাথে দাওয়াত টাওয়াত করতেছে সপ্তাহে 2 দিন 3 দিন, সে দাওয়াতও খাইতেছি। দাওয়াতে তো গরুর মাংস একটু বেশি করে খাওয়া হয়, তাই তো? রোজ থাকলেও বাদ দিই না, তাই তো? জি। ওরা এখন রোস্ট গুলো আবার তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে ভাজি উঠায়, তাই না? জি। ওটার মধ্যে আবার এইরকম চিজি, বস্তা ভরা চিজি থাকে, তাই তো? জি। জি। তাইলে চিজি হচ্ছে আঠা থাকলো, ওদিকে কোলেস্টেরল থাকলো, ভিতরে এলডিএল কোলেস্টেরল আর চিজি সব খাইয়ে নিলাম, সাথে ওটাও খাইলাম, দোষ দিলাম এটা কোনো কাজ করে না। জি। হবে? হবে না। হবে না। the ফার্স্ট কাজ হচ্ছে সোর্স অফ ইনফেকশন থেকে আমাকে দূরে থাকতে হবে। যে লোকটা ওই যে মাইলস্টোনের আগুনের মধ্যে ছিল, তার প্রথম কাজ ছিল আগুন থেকে বের করে নিয়ে আসা, তারপরে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। যদি আগুনের মধ্যে রেখে বড় বড় অ্যান্টিবায়োটিক নিয়ে খাওয়াচ্ছি, ওর লাভ হবে? না। তো প্রথম কাজ হচ্ছে যে সোর্স অফ ইনফেকশন যেটা আমার বাড়ছে, সেই জিনিসটাকে সরাই নিতে হবে, যে আমি এখন আর এটা খাবো না। ওকে, এখন এটা খাবো না, এখন আমি এর ট্রিটমেন্ট শুরু করব। ট্রিটমেন্ট করার জন্য একটা ক্লিনজার দিলাম, নাকি একদম ময়লা নোংরার মধ্যে তেলের ইয়ের মধ্যে ইয়ে ডুবাইছেন আর সার্ফ এক্সেল লাইনে 2 প্যাকেট সার্ফ এক্সেল দিয়ে দিলাম, আমার কাপড় চোপড় কি পরিষ্কার হবে? হবে না। ওটাকে আগে তুলে নিতে হবে। আর একটা বোলের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ডুবান, উঠান, আবার উঠার এক জায়গায় আবার ধোন, তাইলে দেখবেন যেটা পরিষ্কার হয়েছে। আর ওই তেলের ড্রামের মধ্যেই রাখছেন
ময়লা তেলের মধ্যে আর 2 প্যাকেট সার্ফ এক্সেল দিবেন, তেল সরবে না ময়লা সরবে? পুরোটাই চলবে। পুরোটাই সরবে না। লাইক দিস, আপনি যখন এটাকে প্র্যাকটিস করবেন, পরীক্ষা করবেন, উপযুক্ত পরিবেশ মেইনটেইন করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার লাইফস্টাইলটাকে সুন্দর করতে হবে, আমার লাইফস্টাইল এইটাতে আনতে হবে। লাইফস্টাইল কি করতে হবে? 300 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট নিব, 100 থেকে 150 গ্রাম প্রোটিন নিব, আর ফ্যাট নিব 10 থেকে 13 গ্রাম। আর তখন এইটা আমরা খাওয়া শুরু করব। তারপরে আমি পরিমিত মাত্রায় এক্সারসাইজ করব, প্রতিদিন এক্সারসাইজ করা দরকার। এই যে ধরেন এই ল্যাপটপটা আমাকে সকালে বিট্রে করলো কেন? বলছি এটা আমি অনেকদিন ধরে ইউজ করি নাই, আর একটা ল্যাপটপ ইউজ করেছি, এটা আমি নিয়ে আসছি, ব্যাগে ছিল, এটা ফেলে নিয়ে আসছি। এখন ও আর কাজ করছিল না, তার মানে ও কয়েকদিন ইউজ না করার কারণে ও আমার সাথে বিট্রে করলো। তারপরে ওকে আবার আদর করে আবার ঠিক করতে হলো। ঠিক এইটা আমাদের বডি প্রতিদিন 30 থেকে 40 মিনিট অ্যাক্টিভ এক্সারসাইজ দরকার, নাইলে সে কাজ করে না। ক্লিয়ার? তাইলে আমাকে প্রতিদিন 35 থেকে 40 মিনিট অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে। আর তারপরে আমি যখন 1 মাস পরে আমি এটা পরীক্ষা করব, তখন দেখব যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট শুরু করে দিয়েছে। কারণ এর মধ্যে জিনিস আছে। জিনিসটা কি? প্রায় বলা হচ্ছে মোর দ্যান 400 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, just more in polysaccharide. The polysaccharide acts as a powerful detergent to detoxify our body. Not only cholesterol, all the organic and inorganic toxic substance from our body. অর্গানিক এন্ড ইনঅর্গানিক সমস্ত টক্সিন গুলো আমার শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য একে বলে কিং অফ হার্বস, দা কিং অফ ডিটক্সিফিকেশন। ডিটক্সিফিকেশন করার রাজা। মানে আমাদের যত ডিটক্সিফায়ার আছে, অনেক ডিটক্সিফায়ার, যেমন যে পানির মধ্যে লেবু শসা কাটি দিয়ে বলছে এই পানিটা ডিটক্সিফায়ার। বাট এটা হচ্ছে সমস্ত প্রসেস যা আছে, সমস্ত প্রসেসের রাজা হচ্ছে এইটা। সবচেয়ে বেশি ডিটক্সিফিকেশন করতে পারে সার্ফ এক্সেল। আমার কথা বুঝেন নাই? ওই যে ছোটবেলার এক মনে আছে না, যে বৌমাকে বলতেছে যে ও 1 চামচ দিছে, শাশুড়ি বলতেছে না পুরো 1 মুঠ দাও, বলছে যে না এটা সার্ফ এক্সেল 1 চামচই যথেষ্ট। এটা এই রকম জিনিস, আপনি অল্প খাবেন, আমার শরীরকে পিউরিফাই করে ফেলবে, ডিটক্সিফাই করে ফেলবে, যদি তাকে সুযোগ দেওয়া হয়। সুযোগ দিলেন না, ওই যে বললাম এটাও খেলাম, আবার বাইরে যেয়ে বার্গার একটা খাই আসলাম, হ্যাঁ দেখতে ভালো লাগছে, বন্ধু অফার করলো, এখন না করে কি করা যায়, মান সম্মানের একটা ব্যাপার আছে না, খাই নিলাম, তাইলে লাভ হবে না। ঠিক আছে, ওকে। এইটা তো হার্ডের কথা বললাম। এ কি করবে? এইটাকে আস্তে 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 পরিষ্কার করে ফেলবে। এটা বুঝবো কি করে? দেখবেন যে আগে যে প্রেসার ওষুধ খাচ্ছিলেন, সেই প্রেসার ওষুধ আগের মতো খাইলে প্রেসার কমে যায়। তাইলে আমি এটাকে আগে 100 মিলিগ্রাম খাচ্ছিলাম, এখন 50 করে দিব। দেখবো যে না 50 এখন ঠিক আছে, তার মানে আমি অর্ধেকটা পরিষ্কার করে ফেলতে পারছি। এরপরে আবার 1 মাস পরে দেখলেন যে না এখন 50 খেলেও খারাপ লাগে, মনে হয় প্রেসার কমে যায়, তখন আপনি 50 কে 25 করে দেন, বলতে এইবার ঠিক আছে, তার মানে আমি আরো 25 পরিষ্কার করে ফেলছি। এরপরে 2 মাস পরে দেখলেন যে না 25 খেলেও খারাপ লাগে, তখন আপনি বললেন যে ঠিক আছে আমি 25টা বন্ধ একবারে না করে একদিন 2 দিন পর পকেটে রাখবো, খারাপ লাগলে খাবো। দেখুন না খারাপ লাগে না। এখানে আমি 2 ধরনের উপদেশ আপনাদেরকে দিলাম, যে এটা চট করে বন্ধ করার জিনিস না, আবার বন্ধ করার সময় পকেটে রাখতে বলছি যে দরকার লাগলে খাবো, কারণ আমি তো ভিতরটা দেখতে পাচ্ছি না যে পরিষ্কার হয়েছে কি হয়নি। আমার কথা বোঝা গেছে? যদি পরিষ্কার হয়ে যায় যে না আমি খাই নাই, এখন তো ভালোই দৌড়াচ্ছি, এখন তো অনেক পরিশ্রম করি, এখন তো আমাকে খারাপ লাগে না, প্রেসারও বাড়ে না, তার মানে আমি পরিষ্কার হয়ে গেছি। এর আবার রক্ত যায় পরীক্ষা করে দেখলাম 3 মাস পরে যে আমার রক্তগুলো সব এই রেঞ্জের মধ্যে এসে পড়ছে। এই রেঞ্জ বলতে যে এটা বলছেন 100, এটা 35, এটা হচ্ছে 99, তাহলে এই রেঞ্জের মধ্যে এসে পড়ছে। দ্যাট মিন্স আমি বাইরে যেমন ভালো ভিতরটাও তেমন ভালো, বাইরে যেমন ভালো ভিতরটাও তেমন ভালো। এটা কোন হেলথ ভালো হইলো? হার্টের হেলথ ভালো হইলো। এখন আরো কিছু কঠিন কাজ করে যেগুলো আপনার ডাক্তার ছাড়া বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যখন এইটাকে ওরা কি করছিল, এটা ফাঁক করার ওষুধ দিয়েছিল, সারবিট্রেট আর মোনোট্রেট। এইটার মাথা হচ্ছে এই হার্টের সাথে লাগছে না,
অর্থাৎ এইটা যে টিস্যু দিয়ে তৈরি করা, এই হার্টের মাসলগুলো সেই টিস্যু দিয়ে তৈরি করা। আমার কথা বোঝা গেছে? হার্টও যে টিস্যু দিয়ে তৈরি করা, এই রক্তনালীর ওয়ালগুলো সেই টিস্যু দিয়ে তৈরি করা, একই টাইপের টিস্যু। টিস্যু বুঝতে পেরেছেন তো? টিস্যু বুঝতে পেরেছেন তো? টিস্যু টিস্যু পেপার না কিন্তু, টিস্যু পেপার না কিন্তু, কোষ। যেমন আমরা বলি কয়েকটা কোষ মিলে একটা টিস্যু হয়, তাই তো? যেমন কয়েকটা বাড়ি মিলে একটা কি পাড়া হয়, কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম হয়, এইরকম কয়েকটা সেল মিলে একটা টিস্যু হয়, কয়েকটা টিস্যু মিলে একটা তন্ত্র হয়, কয়েকটা তন্ত্র মিলে একটা সিস্টেম হয়, কয়েকটা সিস্টেম মিলে একটা হিউম্যান বডি হয়, তাই তো? তাইলে এ কি করবে? আস্তে আস্তে এগুলোকে ক্লিনস করা শুরু করবে। এখন এ যখন ফাঁক হচ্ছে, জোর করে ফাঁক করছে, কারণ ফাঁক তো নাই, ওর কাজ হলো ফাঁক করা। ট্রাইনাইট্রোগ্লিসারিন 2.6 6.4 এটা দিচ্ছি ফাঁক করার জন্য। এখন এ ফাঁক করতে যে এর মাথায় যে আছে একেও ফাঁক করে ফেলছে। বিপত্তিটা তখনই হয় যখন ফাঁক করে ফেলে, ও ফাঁক করলে আর ও চাপতে পারে না। এর নাম হচ্ছে এলভিএফ। দেখবেন যে এলভিএফ আছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন হার্টই বড় হয়ে গেছে, বয়স্ক মানুষকে পাবেন যে হার্ট বড় হয়ে গেছে, এখন ও হার্ট আগের মতো কাজ করে না। পাম্প করার কাজ তো পাম্প করা, ও পাম্প করে রক্ত বের করে দেয় না। রক্ত বের করে না দিলে রক্ত শরীরে যাবে না, না যাইলে কি হবে? কাজ কমে গেল। এই রোগীদের ওটির মধ্যে নেওয়া যায় না। যদি পাম্পিং ক্যাপাসিটি আমার দরকার হচ্ছে অ্যাবভ 60%। কত পার্সেন্ট? এখন যদি ও 40 নিচে নামে, তাইলে কোনো ওটিতে ওকে ঢুকাবে না। অ্যানাস্থেসিস্ট বলবে যে আমার পক্ষে এটা সম্ভব না, মানে জ্ঞান যে হারাবে, ও আর জ্ঞান ফিরে পাবে না। ক্লিয়ার? তার মানে দিস ইজ দ্য ডিফিকাল্ট স্টেজ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মেডিকেল সায়েন্স এটাকে বলে, এটা আর কখনো রিগেইন করবে না, তাকে এইভাবেই চলতে হবে, কখনো রিগেইন করবে না। বাট ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রিগেইন দিস মাসকুলার স্ট্রেংথ। এবং ইকোতে দেখা যায় এই মাসুলগুলো পাতলা হয়ে গেছে, বড় হতে যায় কি হয়েছে? পাতলা হয়ে গেছে, যার জন্য ওর শক্তি কমে গেছে। মোটা থাকলে শক্তি বেশি থাকতো, এখন পাতলা হয়ে রুটি বড় বানাইছেন, রুটিকে পাতলা হবে না? আর ছোট আছে ওটা মোটা হবে না? লাইক দিস। এটা হয় কি, এটা খাওয়ার পরে দেখবেন এই ওয়ালটা আবার মোটা হয়ে গেছে, এটা আগের চেয়ে ছোট হয়ে গেছে, পাম্পিং ক্যাপাসিটি বেড়ে গেছে। আগে 30% ছিল, এখন 60% শো করছে। ইট হ্যাজ দ্য স্পেশাল অ্যাফিনিটি, স্পেশাল কোয়ালিটি, স্পেশাল আল্লাহ তাআলার দান বলতে পারবেন এটা মেডিকেল সায়েন্স। এখন কথা হচ্ছে, আমি ডাক্তার, আমার ডিজি হচ্ছেন কার্ডিওলজিস্ট। এখনকার যে ডিজি আছেন স্বাস্থ্য শিক্ষা মেডিকেল কলেজগুলো যেগুলো ডিল করে, এর উইংসের ডিজি হচ্ছে কার্ডিওলজিস্ট। ওনার কাছে যা যদি বলি এইটা দিয়ে আমি এইটা করছি, উনি তো একদম টোটালি মানে একদম কি করবে, একদম ওয়াশ আউট করে দিবে যে জ্ঞানটা আমার দরকারই নাই। আমার কথা বোঝা গেছে? কারণ তিনি নট অনলি কার্ডিও, উনি সার্জন, কার্ডিয়াক সার্জন। চিটাগং মেডিকেল কলেজের সার্জারি ডিপার্টমেন্টে হেড ছিলেন, এখন হচ্ছে ডিজি হইছেন। তাহলে ওনার কাছে এই কথা বলা যাবে না। আমি যখন ইয়েতে যে ফ্লাইটে যাচ্ছিলাম, তখন ফ্লাইটের মধ্যে আমি এই কেসগুলো ডাক্তার লিমকে দেখাচ্ছিলাম। ডাক্তার লিম খুব মজা পাচ্ছিলেন, হাসতেছিলেন। লাস্টে আমাকে কি বলছে? বলছে এইটা কিন্তু তোমার সিস্টেমে বলা যাবে না। আমাকে যেটা বলছো এটা তো আমরা জানি যে এইটা এই কাজ করতে পারে, কিন্তু আমরা সিস্টেমকে বলতে পারবো না। তাহলে বললে কি লস হবে? বলছে তোমার দেশে এইটা তোমাকে আর ডিএক্সএন এর ব্যবসাটা দিয়ে করতে পারবে না, এটা ওরা ড্রাগের মধ্যে নিয়ে নেবে। যেই ড্রাগের মধ্যে নিয়ে নিল, ড্রাগ দিয়ে তো এই সিস্টেমের ডিএক্সএন এর সিস্টেম বিজনেস হবে না। যদিও এটা ড্রাগ না, এটা খাবার। যদিও এটা ড্রাগ না, কিন্তু ওরা পারলে স্পিরিডনাকে যেমন ড্রাগের মধ্যে নিয়ে ঢুকাইছে, এটাকেও ড্রাগের মধ্যে ঢুকাই দিবে। ঢুকায় কি করবে? তোমাদের হাত থেকে এটা ছিনাই নিয়ে নেবে। আমার কথা বোঝা গেছে? আমি যে এই কাজটা করব, এর লট অফ ডকুমেন্টস আমার কাছে আছে। আমি যে কাজটা করছি এর একদম লাইভ প্রেজেন্টেশন আমার কাছে আছে, বাট আমি এটা তাদেরকে বলতে পারছি। তুমি বলছো তুমি বলো, আমি বললাম আমার তো অনেক পাবলিকেশন হয়ে গেছে এটা নিয়ে, অনেকগুলো অন প্রসেসে আছে, ইন্টারন্যাশনাল পাবলিকেশন, বাইরের দেশ থেকে পাবলিশ হচ্ছে। তো বলছে যে খবরদার ডিএক্সএন শব্দটা লিখবা না, তুমি লিখবা গ্যানোডার্মা অ্যাক্টস দিস, গ্যানোডার্মা নিয়ে কাজ করো, যাতে ওরা ডিএক্সএন এর সাথে
না ঢুকাইতে পারে, ডিএক্সএন এর ব্যবসাকে বন্ধ করতে না পারে। কারণ এটা কি শুধু হার্ট পরিষ্কার করে, লিভার পরিষ্কার করে না? করে। এটা কি লাংস পরিষ্কার করে না? করে। আমাদের মানে বডির অন্যান্য সিস্টেমকে ডেভেলপ করে না? করে। তার মানে এটা তো শুধু হার্টের ওষুধ না, তখন ওরা ধরে নিয়ে যায় হার্টের ওষুধের মধ্যে ফেলে দিবে এটাকে। আমার কথা বোঝা গেছে? তাই জন্য ডিএক্সএন এর আমরা যে প্রেজেন্টেশন গুলো করব সেটা মাস্ট বি গেনোডার্মাকে করব, কারণ গেনোডার্মা দিস দ্য ইফেক্ট, এটা আমার ইফেক্ট আছে, বাট এটা আমরা কি খাবার হিসেবে খাই না ওষুধ হিসেবে খাই? খাবার হিসেবে। ওকে, তাইলে আজকে মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি, তাই না? আমাদের সময় হয়ে গেছে। তা আজকে আমরা যা শিখছি এগুলো কি মনে থাকবে? হ্যাঁ, আমি কি একটু সামারাইজ করে ফেলি? আজকে যা শিখছি এটা হচ্ছে আমি আমাকে সুস্থ রাখার জন্য শিখছি। এটার এজ 13 বছর। থ্যাংক ইউ। 13 বছরও সেরকম আছে, অন্য কাট হলে ওইটা শেষ হয়ে যেত।